আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মেডিভার্সিটি কেমিস্ট্রি অ্যাডমিশন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের উপর ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসে যে ধরনের টপিকস নিয়ে আলোচনা করব তার একটা আলোচ্য বিষয় তোমরা বোর্ডের ডান দিকে দেখতেছো। আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে বেসিক টু অ্যাডভান্স আলোচনা করার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারে যে দুই ধরনের টপিকস আছে তার একটা আলোচ্য বিষয় তোমাদের আগে দেখাই। পরিবেশ রসায়নে এই চ্যাপ্টারে তিন ধরনের পড়াশোনা আছে, আর তিনটা চ্যাপ্টারের সমন্বয় তুমি বলতে পারো। যদি এই চ্যাপ্টারটাকে আমি অ্যানালাইসিস করি তো তিনটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলতে পারি আমরা গ্যাসের সূত্রসমূহ, গ্যাসের সূত্রসমূহ। একটা পার্টকে আমরা বলতে পারি গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য প্লাস বাস্তব ও আদর্শ গ্যাস, বাস্তব ও আদর্শ গ্যাস। এবং আরেকটা অংশকে আমরা বলতে পারি বায়ুমণ্ডল, পানি প্লাস এসিড ক্ষার তত্ত্ব, এসিড ক্ষার তত্ত্ব। তার মানে তুমি বুঝতেছো এখানে তিনটা ধরনের পড়াশোনা আছে: গ্যাসের সূত্রসমূহ, গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য, বাস্তব ও আদর্শ গ্যাস, বায়ুমণ্ডল, পানি, এসিড ক্ষার তত্ত্ব। আজকে আমরা এই ক্লাসে গ্যাসের যত ধরনের সূত্র আছে প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা বেসিক টু অ্যাডভান্স আলোচনা করার চেষ্টা করব। আর পর্ব 2 তে আমরা পরিবেশ রসায়ন পর্ব 2 তে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আমরা পর্ব 1 এ আলোচনা করবো গ্যাসের সূত্রসমূহ নিয়ে। গ্যাসের সূত্রসমূহতে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে গ্যাসের সূত্রসমূহতে চলক কতটি, গ্যাসের সূত্রসমূহে কতটি চলক আছে। লিখলাম গ্যাসের সূত্রসমূহের চলক। গ্যাসের সূত্রসমূহ ভালোভাবে বুঝতে গেলে আমাদের জানতে হবে যে গ্যাসের সূত্রসমূহ যে আছে সেগুলো কয়টা চলক দ্বারা এগুলো পরিবর্তিত হয়। তো গ্যাসের সূত্রসমূহের মোট চলক আছে 4টি। একটা বলি আমরা গ্যাসের চাপ, গ্যাসের চাপ পি। একটাকে বলি আমরা গ্যাসের আয়তন ভি। একটা বলি আমরা মোল সংখ্যা এন, এবং বলি আমরা তাপমাত্রা। তাহলে প্রত্যেকটা গ্যাসের সূত্র যদি আমরা ভালো করে বুঝতে চাই, বিশেষ করে আমাদের দুইটা চলক সম্পর্কে একদম কমপ্লিটলি ক্লিয়ার কনসেপ্ট থাকা উচিত। একটা হচ্ছে গ্যাসের চাপ এবং একটা হচ্ছে গ্যাসের আয়তন। এইটা নিয়ে এবং এইটা নিয়ে, এই দুইটা চলক নিয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট না থাকলে গ্যাসের সূত্রসমূহ বুঝতে অনেক সময় আমাদের প্রবলেম হতে পারে। প্রথমে আমরা জানার চেষ্টা করব গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ, প্রেসার অফ গ্যাস, প্রেসার অফ গ্যাস। গ্যাসের চাপ কি বলতো? গ্যাসের চাপ এই জিনিসটা আমরা ভালোভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই রিয়েল লাইফের। এটা হচ্ছে যে কোনো একটা বেলুন, এই বেলুনে গ্যাস ভর্তি আছে, বেলুনটা আমরা ফুলিয়ে রাখছি, তার মানে এখানে গ্যাস আছে। আর এই ডট ডট দ্বারা আমরা বুঝাচ্ছি হচ্ছে গ্যাসের অণু। তাহলে গ্যাসের অণুগুলো কি করে? বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এই যে গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। তাহলে আমরা চাপ মানে কি বুঝি বলতো? চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, এফ বাই এ, এরিয়া মানে ক্ষেত্রফল, ফোর্স মানে বল, চাপ হচ্ছে প্রেসার পি, মানে পি সমান এফ বাই এ। তাহলে আমরা চাপ কি জানি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলি আমরা চাপ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। মানে এই বেলুনের চাপ মানে কি? তাহলে বেলুনের ভেতরে যে গ্যাসের অণুগুলো আছে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে র্যান্ডমলি। এই ছোটাছুটি করতে গিয়ে তারা এই যে বেলুনের যে দেওয়াল আছে, যে বেলুনের যে অল, এই অলে গিয়ে ধাক্কা দিচ্ছে। এই একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলো যে ধাক্কা, এটাকে বলতে আমরা বেলুনের চাপ। বেলুনের চাপ মানে এই যে এফ মানে এই যে একক ক্ষেত্রফলে যে ধাক্কা, গ্যাসের অণুগুলো যে আছে তাহলে ধাক্কা দিচ্ছে যে এই বেলুনের ভেতরের ক্ষেত্রফল। তাহলে একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলোর ধাক্কাকে বলা হয় বেলুনের চাপ। কি বললাম? একক ক্ষেত্রফলে
গ্যাসের অণুগুলোর ধাক্কা, এই ধাক্কা মানে এখানে বল হিসেবে কাজ করতেছে। একক ক্ষেত্রফলে গ্যাসের অণুগুলোকে ধাক্কাকে বলে গ্যাসের চাপ। এই চাপের একক কি? চাপের একক আমরা জানি, চাপের একক হচ্ছে প্যাসকেল, বা আমরা বলি নিউটন পার মিটার স্কয়ার। সবচেয়ে পপুলার একক হচ্ছে চাপের একক, আমরা বলি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আমরা এটাও জানি 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। এছাড়াও চাপের বিভিন্ন ধরনের একক আছে, যেমন যদি বলি চাপের একক কি কি, তাহলে চাপের একক সমূহ যদি আমরা বলি, চাপের একক সমূহ কি কি চাপের একক আছে? চাপের একক আছে প্যাসকেল, যদি প্যাসকেল হয় তাহলে মানে কিলো প্যাসকেল হবে, কিলো প্যাসকেল, সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, এবং বার হয় চাপের একক, পিএসআই হয় পাউন্ডস পার স্কয়ার ইঞ্চি, বা টর হয় টর। তাহলে বুঝতেছি আমরা চাপের বিভিন্ন ধরনের একক আছে, এবং চাপের আরেকটা একক আছে, সেটা হচ্ছে এটিএম। এটিএম মানে অ্যাটমসফেরিক প্রেসার। এই জিনিসগুলো একটু আমরা বুঝবো। তার আগে বলি, এই যে বেলুনটা যদি ফুলে থাকে, বেলুনের ভেতরে যে গ্যাসগুলো আছে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে। তার মানে বুঝতেছো যে বেলুনের ভেতরে যে গ্যাস আছে তাদের চাপকে আমি ধরলাম পি অফ গ্যাস। এই যে বেলুনটা বাইরে থেকে কিন্তু একটা চাপ অনুভব করবে। বেলুনটা যদি ফুলে আছে তার মানে অবশ্যই বায়ুমণ্ডল প্রত্যেকটা পদার্থের উপর একটা চাপ সৃষ্টি করে। তাহলে বেলুনের উপর বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে তাকে আমরা বলি বায়ুমণ্ডলীয় চাপ। কি বলি? বায়ুমণ্ডলীয় চাপ। এই যে দেখো এখানে বললাম চাপের বিভিন্ন একক, তার মধ্যে একটা বলছি এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। এটাকে আমরা সংক্ষেপে বলি এটিএম। এটিএম শামসুজ্জামান নয়, কিন্তু খুবই পপুলার একজন অভিনেতা ছিল এটিএম শামসুজ্জামান, উনি আর নেই, মারা গেছে। তাহলে এটা হচ্ছে এটিএম। এটিএম বললে আমার মনে পড়ে এটিএম শামসুজ্জামান। তাহলে এটিএম, এই যে চাপের বিভিন্ন একক আছে তার মধ্যে একটা এটিএম। তাহলে এই যে বায়ুমণ্ডল বেলুনের উপর যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে পি এটিএম। তাহলে বেলুন যখন ফুলে থাকে তখন দুইটা প্রেসার কাজ করে। গ্যাসের অণুগুলো ভেতরে যে প্রেসার দিচ্ছে সেটা পি অফ গ্যাস, বায়ুমণ্ডল যে চাপ দিচ্ছে সেটা পি অফ এটিএম। তখন আমরা বুঝতেছি যে কোনো একটা বেলুন যখন ফুলে থাকে তার উপর দুই ধরনের প্রেসার কাজ করে। বেলুনের ভেতরে যে গ্যাসের অণু নিজস্ব চাপ সেটা পি অফ গ্যাস, বায়ুমণ্ডল যে চাপ দেয় সেটা হচ্ছে পি অফ এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। এখন এই যে চাপের বিভিন্ন যে একক আছে, এখন পরীক্ষার সময় বিভিন্ন এককে মান থাকতে পারে। এখন বিভিন্ন এককে মান থাকলে কোনটা দ্বারা আমরা ম্যাথ করব, এটা একটা কোশ্চেন, যে কোন এককটা আমরা ব্যবহার করব। চাপের বিভিন্ন একক থাকলেও আমি বলবো তোমরা এটাকে মডারেটর বা অ্যাডমিন ভাবতে পারো। ফেসবুকে যেমন গ্রুপ থাকে, ওই গ্রুপগুলোতে অনেক মেম্বার থাকলেও দেখবে মডারেটর বা অ্যাডমিন কিন্তু একজন, বা মডারেটর একাধিক থাকে। তারাই ওই গ্রুপটার যাবতীয় কার্যকলাপগুলো নিয়ন্ত্রণ করে। তাহলে তুমি দেখছো এখানে চাপের বিভিন্ন ধরনের একক আছে। আমরা চাপের একক একদম মডারেটর বা অ্যাডমিন মনে করবো হচ্ছে এটিএম, অ্যাটমসফেরিক প্রেসার। চাপের একক বললে আমরা সবাই প্যাসকেল বা কিলো প্যাসকেল জানি, কিন্তু আমরা এটিএম কে প্রধান ধরবো আমরা। তাহলে এটিএম কে প্রধান ধরে আমরা যে কাজ করি কিভাবে করব, দেখো আমরা মনে রাখবো যে 1 এটিএম সমান 101.325 প্যাসকেল। এখন যদি আমরা কিলো প্যাসকেলে যেতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 101.325 কিলো প্যাসকেল হবে। এবং আমরা জানি 1 পাস্কেল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটা সমান করে আমরা এমনও লিখতে পারতাম 101.325 নিউটন পার মিটার স্কয়ার লিখে ফেললাম আমরা। এবং আমরা এটাও জানি 1 এটিএম মানে 76 সেন্টিমিটার মার্কারি। তোমরা মনে হয় ফিজিক্সে পড়েছো টরিসেলের শূন্যস্থান, অর্থাৎ পারদ দেখা যায় 76 সেন্টিমিটার পর্যন্ত ওঠে, বাকিটুকু ফাঁকা থাকে, যেটা বলে টরিসেলের শূন্যস্থান। সেখান থেকে বলি আমরা 1 অ্যাটমসফেরিক প্রেসার মানে 76 সেন্টিমিটার মার্কারি। এবং আমরা এটাও জানি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, তার মানে 10 দ্বারা গুণ করলে 760 মিলিমিটার মার্কারি। এবং তোমরা দেখতেছো এই যে টর্ক আছে 1 মিলিমিটার আর 1 টর্ক একই কথা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 760 টর্ক। তাহলে এই জিনিসগুলোকে যদি আমরা কানেক্টেড করি তাহলে কি লিখতে পারবো, 1 এটিএম। কেন এটিএম কে প্রাইম ধরলাম? বললাম এটিএম কে ধরলে
যে কোনো ম্যাথ খুব ইজিলি করা যায়। তোমার যেটা ইচ্ছে সেটাই করতে পারো। আমি এটিএম কে সাজেস্ট করবো যে তোমরা চাপের একক সবসময় এটিএম ব্যবহার করার চেষ্টা করো। ওয়ান এটিএম মানে 101 3 2 5 পাস্কেল, 101 3 2 5 নিউটন পার মিটার স্কোয়ার, 101.325 কিলো প্যাসকেল, 76 সেন্টিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি সমান 760 টর বা পিএসআই লিখছি পাউন্ডস পার স্কয়ার ইঞ্চি, এটা মানে 14.7 পিএসআই লিখতে পারো। চাপে আরো একটা একক হয়, সেটা হচ্ছে বার, এটা সমান লিখতে পারবো 1.01325 বার। তাহলে পুরো লাইনটা চেষ্টা করবে তোমরা একটা লাইনে মনে রাখা যে অন এটিএম মানে এত প্যাসকেল, এত নিউটন পার মিটার স্কয়ার, এত কিলো প্যাসকেল, এত সেন্টিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি, টর। এই লাইনটা আমাদের মনে রাখতেই হবে, বিশেষ করে তোমাদের এই পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ লাগবেই, কারণ এই এককগুলো প্রচুর ব্যবহার হয়। এখন এইটা জানা থাকলে কি সুবিধা তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। এটা জানা থাকলে আসলে এক্স্যাক্টলি কি সুবিধা, যদি পরীক্ষায় থাকে এরকম মনে করা থাকলো 210 মিলিমিটার মার্কারি, এখন তুমি এই চাপের এককটা পরিবর্তন করে তুমি প্যাসকেলে ম্যাথ করতে চাও, তো এত সমান কত প্যাসকেল, তাহলে আমি কিভাবে করব? তাহলে তোমার এই লাইনটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। তাহলে মিলিমিটার মার্কারি কোথায় আছে? এই যে এখানে আছে মিলিমিটার মার্কারি। প্যাসকেল কোথায় আছে? এখানে। প্রথমে স্ট্যান্ডার্ড যে মানটা সেটা আমাদের লিখতে হবে। তা আমরা জানি 760 মিলিমিটার মার্কারি মানে 101.325 প্যাসকেল। 1 মিলিমিটার মার্কারি সমান কত? তাহলে 101.325 ডিভাইডেড বাই 760, এত প্যাসকেল। বের করতে বলছে 210, তাহলে 210 মিলিমিটার মার্কারি সমান আমরা কি লিখতে পারবো? তাহলে 101.325 গুণন 210 ডিভাইডেড বাই 760, বের করে যা আসবে এত প্যাসকেল। সুবিধাটা কি বুঝতে পারছো? তোমরা ইচ্ছে মতো যে কোনোটাতে তুমি ম্যাথ করতে পারবা। আরো একটা দিক, যদি আসে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে 500 কিলো প্যাসকেল সমান জিজ্ঞেস করা হলো কত মিলিমিটার মার্ক, তা তুমি কিভাবে ম্যাথ করবে? তাহলে কিলো প্যাসকেল কোথায় আছে? কিলো প্যাসকেল আছে এখানে। মিলিমিটার মার্কারি কোথায় আছে? মিলিমিটার মার্কারি আছে এখানে। তাহলে আমরা কি লিখবো? স্ট্যান্ডার্ড জিনিসটা আমাদের লিখতে হবে। 101.325 কিলো প্যাসকেল সমান 760 মিলিমিটার মার্কারি। একে কত? একবারে লিখি, 500 কিলো প্যাসকেল সমান কত লিখতে পারবো আমরা? 760 গুণন 500 ডিভাইডেড বাই 101.325, তাহলে যা বের হবে ক্যালকুলেশন করার পর এত মিলিমিটার মার্কারি। তোমরা বুঝতে পারছো যে এই লাইনটার গুরুত্ব কত বেশি? আমাদের যদি এই লাইনটার মানগুলো জানা থাকে তাহলে ইচ্ছে মতো তোমার ইচ্ছা এটিএম এ ম্যাথ করতে পারো, প্যাসকেল, কিলো প্যাসকেল, বার, যে কোনোটা তুমি কিন্তু ম্যাথ করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা সেকেন্ড চলকটা নিয়ে জানবো, সেটা হচ্ছে আয়তন। সেকেন্ড চলক কি? গ্যাসের আয়তন, ভলিউম অফ গ্যাস, ভলিউম অফ গ্যাস। আয়তন কি বলতো? আমরা আশা করি সবাই জানি আয়তন কি। আমরা বলি কোনো একটা বস্তু যতটুকু জায়গা জুড়ে থাকে সেটা হচ্ছে তার আয়তন, বা এমনও বলো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে হচ্ছে আয়তন। তাহলে এখন গ্যাসের ক্ষেত্রে আয়তন কি? গ্যাসের যেটি নির্দিষ্ট আকার নাই, তাহলে গ্যাসের ক্ষেত্রে আয়তন কি? আমরা কঠিন বস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মেপে ইজিলি তারা আয়তন আমরা বের করতে পারবো। গ্যাসের আয়তন কি? মনে করো এটা যে কোনো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা সাপোজ আমি ধরলাম 5 লিটারের একটা সিলিন্ডার। এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, এগুলো তো গ্যাসের অণু, গ্যাসের অণু। তা আমি যদি বলি এই গ্যাসটার আয়তন কত, কোন একটা গ্যাসের আমি যদি বলি, তাহলে আমরা নর্মালি চিন্তা করি কি গ্যাসের আয়তন মানে পাত্রের আয়তন। গ্যাসের আয়তন মানে কি? পাত্রের আয়তন।
তার মানে এই গ্যাসটা যেহেতু আমরা 5 লিটার আয়তনের সিলিন্ডারে রেখেছি, তার মানে আমরা নর্মালি বলি যে এই গ্যাসের আয়তন মাত্র কত, 5 লিটার। এখন কল্পনা করো এই সিলিন্ডারটা মনে করো 100 লিটার। কত লিটার? 100 লিটার। সাপোজ এখানে একটা বল আছে, এই বলটার আয়তন আমি ধরলাম 1 লিটার। তোমাকে যদি বলি এই বলটা ছোটাছুটির জন্য কতটুকু জায়গা আছে, তাহলে বলটি ছোটাছুটির জায়গা কতটুকু হবে, তা তুমি হয়তো বা বলছো 100 লিটার। এখন আমার প্রশ্ন, এই বলটার জায়গায় যদি অন্য কোনো একটা বল থাকে, এই জায়গা কি দখল করতে পারবে? তার মানে বুঝতেছো না, 100 লিটার থেকে আমাদের 1 লিটার বাদ দেওয়া উচিত, কারণ এই জায়গাটা তো অন্য কেউ দখল করতে পারবে না। তার মানে পাত্রের আয়তন থেকে এই যে 1 লিটার নিজস্ব আয়তন না, বাদ দিতে হবে, তাহলে কত হবে? 99 লিটার। তাহলে এটাই হচ্ছে গ্যাসটি বা বলটির ছোটাছুটি জায়গা। তার মানে আমরা যদি বলি পাত্রের আয়তন মানে গ্যাসের আয়তন, তাহলে এক্স্যাক্টলি গ্যাসের যে নিজস্ব আয়তন এটাকে আমরা নগণ্য ধরতেছি। গ্যাসের আকার খুবই ছোট হোক, কিন্তু তাদের তো অবশ্যই অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ একটা আয়তন আছে, সামান্য আয়তন হোক কিন্তু আছে তো। তাহলে গ্যাসের আয়তনকে যদি আমরা একদম বাদ দিই, তাহলে কিন্তু পাত্রের আয়তন মানে আমরা গ্যাসের আয়তন বলতে পারি। তার মানে এক্স্যাক্টলি গ্যাসের আয়তন কি? তাহলে গ্যাসের আয়তন মানে গ্যাস বিচরণের মুক্ত স্থান। গ্যাস বিচরণের মুক্ত স্থান অর্থাৎ গ্যাস যতটুকু জায়গা জুড়ে দৌড়াদৌড়ি করতে পারে, ছোটাছুটি করতে পারে, সেটা হচ্ছে কোনো একটা গ্যাসের আয়তন। তো আমরা বললাম গ্যাস বিচরণের মুক্ত স্থান। তাহলে মুক্ত স্থান কি? ফ্রি স্পেস কি? মুক্ত স্থান মানে পাত্রের আয়তন মাইনাস গ্যাস অণুর নিজস্ব আয়তন। গ্যাস অণুর নিজস্ব আয়তন। তার মানে এই যে পাত্র আয়তন হচ্ছে 100 লিটার, গ্যাস অণুর নিজস্ব আয়তন হচ্ছে 1 লিটার, বাদ দিলে 99 লিটার। এটাই হচ্ছে গ্যাস বিচরণের মুক্ত স্থান বা ফ্রি স্পেস। আর গ্যাস অণুর নিজস্ব আয়তনকে যদি আমরা নগণ্য ধরি সেক্ষেত্রে শুধু পাত্রের আয়তন মানে কি হবে? গ্যাসের আয়তন। তাহলে পাত্র আয়তন মানে গ্যাসের আয়তন বলা এই কথাটা 100% ঠিক না। গ্যাসের অণুগুলো আকারে খুব ছোট হোক, তাদের একটা মিনিমাম একটা আয়তন আছে, সেই আয়তনকে নগণ্য ধরা উচিত নয়। আর যদি সেই নিজস্ব আয়তনকে নগণ্য ধরো, তাহলে এই পাত্রের আয়তন মানে কি হবে? গ্যাসের আয়তন। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তন কি বুঝলাম। এখন যদি তোমাকে বলি যে আয়তনের একক কি, আয়তনের একক, আয়তনের একক বললে তোমরা হয়তো বা অনেকে অনেক ধরনের একক বলবা। কেউ বলবে মিটার কিউব, কেউ বলবে ডেসিমিটার কিউব, কেউ বলে মিলিলিটার, কেউ বলে সিসি, কেউ বলে কিউবিক সেন্টিমিটার, কেউ বলতে পারে লিটার। মানে আয়তনের অনেকগুলো একক আছে। চাপের যেমন অনেকগুলো একক ছিল, কিন্তু চাপের আমরা একদম অ্যাডমিন ধরেছিলাম কাকে? এটিএম। তাহলে আয়তনের অনেকগুলো একক আছে, আমরা আয়তনের অ্যাডমিন ধরবো এই গ্রুপটার হচ্ছে লিটার কিউব। তুমি যে কোনোটা দিয়েই ম্যাথ করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা লিটার দিয়ে ম্যাথ করার চেষ্টা করবো, তাহলে ম্যাথগুলো সোজা হবে। তা আমরা জানি 1 লিটার মানে 1000 মিলিলিটার। আর আমরা জানি মিলিলিটার আর সিসি একই কথা, অর্থাৎ 1 মিলিলিটার 1 সিসি বা 1 কিউবিক সেন্টিমিটার একই কথা। তাই এটা সময় লিখতে পারি 10³ মিলিলিটার বা 10³ সিসি বা 10³ কিউবিক সেন্টিমিটার, একই কথা, সিসি বা কিউবিক সেন্টিমিটার। এখন বাকিগুলোর সাথে যদি আমরা কানেকশন করি, তাহলে আমরা কিভাবে করব? আমরা জানি 1 মিটার মানে 100 সেন্টিমিটার বা 10² সেন্টিমিটার। আমরা উভয় পাশে ঘন করব, মানে 1m এর উপর কিউব, এটার উপর আমাদের ঘন করব, উভয় পাশে ঘন করে পাই। তাহলে 1 মিটার কিউব সমান লিখতে পারবো 10⁻⁶ সেন্টিমিটার কিউব। এবং আমরা জানি যে 1 লিটার মানে 10³ সিসি, একটু আগেই লিখছিলাম আমরা। তাহলে উভয় পাশে 10³ দ্বারা যদি গুণ করি, তাহলে 10³ লিটার 10³ গুণন 10³ তাহলে কেটে গেলে উপরের লাইনই হবে, আমরা করতেই পারি এটা। 10³ লিটার সমান 10⁶ কিউবিক সেন্টিমিটার। এখন দেখো খেয়াল করে
এই যে এইটার সাথে এইটা কিন্তু মিলে গেছে, এখানেও 10⁻6 সিসি, এখানেও 10⁻6 সিসি। আমরা লিখতে এটা সমান এটা লিখতে পারবো। তাহলে আমি লিখলাম 10⁻3 লিটার সমান 1 মিটার কিউব। 1 লিটার সমান আমরা লিখতে পারবো 10⁻3, 1/10⁻3 1/3 মিটার কিউব। যেহেতু আমরা লিটারকে আমরা অ্যাডমিন ধরেছি, এই জন্য লিটারের সাথে সবগুলো আমরা সামঞ্জস্য করার চেষ্টা করতেছি, মানে এটা পাইলাম আমরা। এখন এই যে এখানে দেখতেছে ডেসিমিটার কিউব, তাহলে এটা আমরা কিভাবে কানেক্টেড করব? 10 ডেসিমিটারে 1 মিটার, 10 ডেসিমিটারে 1 মিটার। ওই পাশে আমরা ঘন করি, ঘন করলে আমরা কি পাবো? 10⁻3 ডেসিমিটার কিউব সমান 1 মিটার কিউব। এখন উভয় পাশে 10⁻³ দ্বারা গুণ করি, তাহলে 10⁻³ গুণন 10⁻³ ডেসিমিটার কিউব 1 গুণন 10⁻³ মিটার কিউব। এটা কেটে গেলে উপর লাইনে হবে, তাহলে আমরা লিখতে পারবো 1 ডেসিমিটার কিউব সমান 10⁻³ মিটার কিউব। খেয়াল করে দেখো, একটু আগে করেছো 10⁻³ মিটার কিউব, 10⁻³ মিটার কিউব। এটা সমান আমরা কি লিখতে পারবো? 1 লিটার লিখতে পারবো না, তো 1 লিটার সমান লিখতে পারবো 1 ডেসিমিটার কিউব। এখন এখানে যতগুলো আমি আয়তনের একক লিখেছিলাম সবগুলোর সাথে কিন্তু কানেক্টেড করে ফেললাম, এখানেই লিখি। এখন ভালো করে খেয়াল করো, আমরা পাইলাম 1 লিটার সমান 10⁻³ মিলিলিটার, 10⁻³ সিসি, 10⁻³ কিউবিক সেন্টিমিটার সমান 10⁻³ মিটার কিউব সমান 1 ডেসিমিটার কিউব। দেখো এই লাইনটা হয়তো তোমরা অনেকে জানো, অনেকে হয়তো মুখস্থ করতা, যে কিভাবে এই কানেকশনটা আসলো তোমরা অনেকে হয়তো জানো না। আমি চেষ্টা করেছি। 1 লিটার সমান 10⁻³ মিলিলিটার, 10⁻³ সিসি, 10⁻³ কিউবিক সেন্টিমিটার, 10⁻³ মিটার কিউব সমান 1 ডেসিমিটার কিউব। এটার কাজ কি এটা একটু তোমাদের দেখাই। যেহেতু আমরা প্রতিপাদন করে বের করলাম, চাইলে কিন্তু আমরা এই লাইনটা মুখস্থ করতেই পারি। আমি বলবো যে কোনো কিছু যখন শেখা যায় অন্যরকম একটা আনন্দ কাজ করে। দেখবা কুরবানির সময় আমরা ছাগলের বা গরুর কিন্তু আমরা হাড় খাই, হাড় কিন্তু সবাই খাইতে পারে না, বিশেষ করে নিহারি, নিহারির ভেতরে যেটা থাকে অনেকে কিন্তু খুব পছন্দ করে, কিন্তু এই জিনিসটা কিন্তু বের করতে গেলে আমাদের আসলে অনেক চেষ্টা করে বের করতে হয়। এই জিনিসগুলো আসলে মুখস্থ ইজিলি করাই যায়, কেন বই পুস্তকে এভাবে লেখা থাকে, এগুলো যখন জানা যায় তখন একটু অন্যরকম একটা তৃপ্তি কাজ করে। এই জন্য আমি বলবো যে বেসিক থেকে এই জিনিসগুলো শেখা রাখা উচিত। মুখস্থ করে রাখো সমস্যা নেই, কিন্তু জানলা এখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করার কথা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। এটা কোথায় কাজে লাগবে? সাপোজ আসলো এরকম থাকলো, মনে করো আসলো 510 কিউবিক সেন্টিমিটার, বললাম তোমাকে কত মিটার কিউব। কিভাবে করবো? তাহলে স্ট্যান্ডার্ড জিনিসটা বের করে দেখো, মিটার কিউব কোথায় আছে? এই যে এখানে আছে। সিসি কোথায় আছে? এই যে এখানে আছে। লিখে ফেলি 10⁻³ কিউবিক সেন্টিমিটার সমান 10⁻³ মিটার কিউব। একে কত? 1 সিসি সমান কত? 10⁻³ ভাগ 10⁻³ মিটার কিউব। 510 এ কত হবে? 510 গুণন 10⁻³ 10⁻³। এটা মানে এক্স্যাক্টলি নিচে গুণ হবে 10⁻³ দ্বারা। ক্যালকুলেটরে চাপিও তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। দেখছো কত ইজিলি আমরা করতে পারলাম। যদি তোমাকে বলি যে বললাম যে 150 মনে করো বললাম মিলিলিটার সমান কত, তোমাকে জিজ্ঞেস করলাম লিটার, কিভাবে করবো আমরা বলো তো? মিলিলিটার কোথায় আছে? যে এখানে আছে, লিটার এখানে, বলবো 10⁻³ মিলিলিটার সমান 1 লিটার। একে কত? 1/10⁻³। তাহলে 150 মিলিলিটার সমান কত? 150 ডিভাইডেড বাই 10⁻³ এত লিটার। তাহলে কত ইজিলি আমরা করতে পারলাম না? তার মানে আমাদের গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের যে এককগুলো আছে, এই চ্যাপ্টারে যে কোনো ম্যাথ যদি তোমরা করতে চাও, সিজিএ হোক এসআই হোক, যে পদ্ধতিতে তোমরা করতে চাও না কেন, এই লাইনটা মনে রাখতে পারলে তোমরা অনেক বেশি অ্যাডভান্টেজেস পাবে। তাহলে গ্যাসের চাপ এবং গ্যাসের আয়তনের আমরা সবগুলো কনভার্সন আমরা শিখে রাখবো। তোমাদের যেটাতে ইচ্ছা তোমরা সেটাতে ম্যাথ করতে পারবে।
আমরা মনে রাখবো পি কে সবসময় আমরা এটিএম এ প্রকাশ করার চেষ্টা করব, আয়তনকে আমরা লিটারে প্রকাশ করার চেষ্টা করব, তাপমাত্রাকে আমরা কেলভিনে প্রকাশ করার চেষ্টা করব এবং মোল সংখ্যাকে মোলে প্রকাশ করার চেষ্টা করব। আমরা এটা বললাম, এইটাতে আমরা করার চেষ্টা করব। তুমি অন্য এককে করলেও কোনো সমস্যা নাই, আমি সিস্টেম শিখিয়ে দিয়েছি, আমরা চেষ্টা করবো এককে করার। তোমার যদি এটিএম পছন্দ না হয় তুমি প্যাসকেল করতে পারো, লিটার পছন্দ না হলে এসে করলে মিটার কিউব করতে পারো, এটা কেলভিন, এটা মোল। এটা হচ্ছে আমাদের লিটার এটিএম একক, লিটার এটিএম একক। আমি বলি লিটার এটিএম এককে ম্যাথগুলো করার চেষ্টা করো। আর যদি তোমরা বা নিউটন পার মিটার স্কয়ার, এটা হচ্ছে এসআই একক বা এমকেএস, এভাবেও করতে পারো। চলো তাহলে আমরা গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রথমে আমি যে চলকগুলো আছে সেগুলো বললাম, এছাড়াও আমরা একটা লাইন মনে রাখবো, আমরা সূত্র শুরু করার আগে প্রতিটি সূত্রে, খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রতিটি সূত্রে চলক থাকবে দুইটি। প্রতিটি সূত্রে চলক থাকবে কয়টি? দুইটি। এখানে দেখতে চারটা চলক আছে, এই চারটার মধ্যে প্রতিটা সূত্রে, সেটা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো যেটাই আসুক, প্রতিটা সূত্রে চলক থাকবে দুইটি এবং প্রতিটি সূত্রে ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক থাকবে দুইটি। খুবই গুরুত্বপূর্ণ কথা। কি বললাম? প্রতিটা সূত্রে চলক থাকবে দুইটি, প্রতিটা সূত্রে ধ্রুবক থাকবে দুইটি। মনে থাকে জানো, এই চারটার মধ্যে প্রতিটা সূত্রে দুইটা চলবে, দুইটা ভেরিয়েবল হবে আর দুইটা স্থির বা কনস্ট্যান্ট হবে। চলো তাহলে আমরা এক এক করে শুরু করি সূত্রগুলো আমাদের। প্রথমে আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, বয়েলের সূত্র, বয়েলস ল, বয়েলস ল। বয়েলের সূত্র কি? ফরাসি বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে যে সূত্র দেন সেটাকে বলা হয় বয়েলের সূত্র। আমরা বললাম প্রতিটা সূত্রে চলক থাকবে দুইটি। আমরা মনে রাখবো বয়েলের সূত্র হচ্ছে পি এবং ভি এর মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? পি এবং ভি এর মধ্যে সম্পর্ক। চলক কয়টি? দুইটি, পি এবং ভি। তো কনস্ট্যান্ট কয়টি হবে? দুইটা হবে। কি কি হবে? টি এবং এন, এই দুটো হবে ধ্রুবক। এন ম্যাক্সিমাম ক্ষেত্রে মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে, মানে বিশেষ করে কনস্ট্যান্ট হচ্ছে এখানে তাপমাত্রা। বয়েলের সূত্রে কোনটা কনস্ট্যান্ট থাকবে? অনেক সময় আমরা ভুল করি। বয়েল ডিম, সেদ্ধ ডিম, বয়েল ডিম, যেহেতু এখন শীতকাল, শীতের সময় কিন্তু অনেকে আমরা বয়েল ডিম খাই। বয়েল মানে বুঝতেছে তাপমাত্রা বা তাপের ব্যাপার স্যাপার আছে, তার মানে বয়েলের সূত্রে আমাদের টি থাকে হচ্ছে কনস্ট্যান্ট। আর এন মোল সংখ্যা বা নির্দিষ্ট ভর। মোল সংখ্যা যদি নির্দিষ্ট হয়, ভরও কি হবে? নির্দিষ্ট। তোমার এনও কি? কনস্ট্যান্ট। তাহলে পি আর ভির মধ্যে সম্পর্ক কি, এটা আমাদের বোঝা দরকার। তাহলে পি আর ভির মধ্যে সম্পর্ক কি? আমি যে একটু কল্পনা করি, এটা হচ্ছে যে কোনো একটা বেলুন, এই বেলুনটা ফুলে আছে, এখানে গ্যাসের অণু আছে, তাহলে কন্টিনিউয়াসলি বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছে, এটাই তো। তাহলে আমরা চাপ কি জানি? পি সমান এফ বাই এ। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলে আমরা চাপ। চাপের একক কি? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। আরো হয় মিলিমিটার মার্কারি, সেন্টিমিটার মার্কারি, কিলো প্যাসকেল, বিভিন্ন একক হয়। পপুলার একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। অন প্যাসকেল মানে অন নিউটন পার মিটার স্কয়ার। বল বাই ক্ষেত্রফল। তাহলে পি আর ভি এর সাথে সম্পর্ক কি? তুমি কল্পনা করো, দেখো তো, একটা তুমি বেলুন হাতে নিলে, বেলুনকে চাপ দিলে, তাহলে ফেটে যাবে না? না, দুষ্টমি করিনি, এত চাপ দিতে বলিনি। তুমি হালকা চাপ দিলে দেখো বেলুনটা কিন্তু সংকুচিত হবে এবং চাপটা আস্তে আস্তে অপসারণ করবা, দেখবে বেলুনটা আবার পূর্বের অবস্থায় যাবে। চাপ দিলে বেলুন সংকুচিত হচ্ছে, চাপ অপসারণ করলে বেলুনটা ফুলে যাচ্ছে। তার মানে বুঝতেছো পির সাথে ভির সম্পর্ক কি হওয়া উচিত? অবশ্যই ব্যস্তানুপাতিক হওয়া উচিত, কারণ প্রেসার দিলে আয়তন ছোট হচ্ছে, প্রেসার কমালে আয়তন বড় হচ্ছে। তাহলে ভির সাথে পির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে ভি সমানুপাতিক 1/p যখন টি এবং এন কি স্থির। টি এবং এন কি স্থির। দেখো এখানে কিন্তু এক্স্যাক্টলি সেই কথাটাই বলছে।
দেখো এরিয়া কোথায় আছে নিচে। আমি দুইটা বেলুন চিন্তা করি, মনে করো এটা আর একটা বেলুন ধরলাম আমি এখানে। মনে করো আমি ধরলাম এখানে 1 কোটি গ্যাসের অণু আছে, এখানেও 1 কোটি গ্যাসের অণু আছে। এটার আয়তন ধরলাম আমি 1 লিটার, এবং 1 কোটি গ্যাসের অণু 1 লিটারের চাপ দেয় 1 ATM। এখানে আয়তন বেশি দেখতেছো 2 লিটার, 1 কোটি গ্যাসের অণু আছে। যেহেতু আমাদের আয়তনটা বেড়ে গেছে, তখন প্রেশারটা কমে যাবে, ধরলাম 0.5 ATM আমি ধরলাম এটা। তাহলে এই দুটোর মধ্যে কোথায় চাপ বেশি হবে? এখানে বেশি হবে। এই দুটো বেলুনের মধ্যে আমি যদি চিন্তা করি, এরিয়া কি দুটোর এক হবে না? এটা A1 ধরলাম, এটা A2 ধরলাম, অবশ্যই এটার এরিয়া বেশি। তাহলে এরিয়া বেশি মানে কি? ভলিউম কোনটা বেশি হবে? অবশ্যই এটার ভলিউম বেশি হবে, এটার ভলিউম কম হবে এটা। তাহলে এখানে কি দেখলাম? এরিয়া যত বেশি হবে প্রেশার তত কম হবে, আর এরিয়া যত কম হবে প্রেশার তত বেশি হবে। কেন? এখানে দেখো ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে এখানে যেহেতু ভি বাড়তেছে, তার মানে আমি যদি এটা এটা P1 বলি, এটা P2 বলি, তাহলে অবশ্যই P1 কি হবে? বড় হবে। তার মানে বুঝতে পারছো পির সাথে ভির সম্পর্ক এক্স্যাক্টলি কি? ব্যস্তানুপাতিক। একটু আগে কিন্তু এই কথাই বলছিলাম, চাপ দিলে আয়তন কমতেছে, চাপ অপসারণ করলে আয়তন বাড়তেছে। তা ভির সাথে পির সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। যখন টি এবং এন কি? স্থির। তাহলে আমি বয়লের সূত্র যদি বলি, বয়লের সূত্র কি? স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন তার উপর আরোপিত, মানে প্রয়োগ করতেছি যে চাপটা, আরোপিত চাপের ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে, তোমার Tn ধ্রুবক হয়ে যাচ্ছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন তার উপর আরোপিত চাপের ব্যস্তানুপাতিক, ভি সমানুপাতিক 1/p। এটাকে যদি আমরা একটা সমীকরণের রূপ দেওয়ার চেষ্টা করি, ভি সমানুপাতিক 1/p, তাহলে এই যে সমানুপাতিক তুলে দিয়ে আমরা সমান এবং একটা ধ্রুবক নিতে পারি, সমান এবং ধ্রুবক তুলে দিয়েও আমরা সমানুপাতিক নিতে পারি। ভি সমান কে ইন্টু 1/p আমরা লিখতে পারি। কে কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। আমরা লিখতে পারবো পিবি সমান কে। পিবি সমান কে মানে কি? বস্তুত চাপ এবং আয়তনের গুণফল অলওয়েজ কি হয়? ধ্রুবক হয়। চাপ এবং আয়তনের গুণফল অলওয়েজ ধ্রুবক। পিবি সমান কে। উপরে দেখতেছো আমি দুইটা বেলুন ড্র করেছি। এই বেলুনটাতেও 1 কোটি গ্যাসের অণু আছে, এখানে 1 কোটি গ্যাসের অণু। এটা আয়তন ছোট, এটা আয়তন বড়, এটা 1 লিটার। 1 লিটারের চাপ যদি 1 ATM হয়, 2 লিটার আয়তনের বেলুনে 1 কোটি গ্যাসের অণু থাকলে এখানে চাপ অবশ্যই কম হবে, যেহেতু আয়তন বেশি। দেখলাম এখানে যে আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে যদি আমি অন ধরি, এই চাপটাকে আমি ধরলাম P1, তাহলে এটা চাপ ধরলাম হচ্ছে P2। এটার যদি আয়তনকে ধরি V1, এটাকে ধরলাম V2। আমি লিখতে পারবো P1 V1, P2 V2, ডট ডট ডট, Pn Vn সমান কে। এটি হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক সমীকরণ। বয়লের সূত্রে যে আমরা বিভিন্ন ম্যাথগুলো করব, সেটা এটা আমরা কাজে লাগাবো। P1 V1 সমান P2 V2 বা P3 V3। এটা হচ্ছে বয়লের সূত্রের গাণিতিক সমীকরণ। তা ফরাসি বিজ্ঞানী রবার্ট বয়েল 1662 সালে এই সমীকরণটা দেন। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন তার উপর আরোপিত চাপের ব্যস্তানুপাতিক। বয়লের সূত্রকে আমরা চাইলে কিন্তু এটা মডিফাই রূপেও আমরা দিতে পারি। আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। তা আমরা যদি একাধিক পদার্থ চিন্তা করি, তার ক্ষেত্রে আমরা লিখতে পারবো ঘনত্ব m/v। ভর যদি আমরা স্থির ধরি, ভর স্থির ধরলে একাধিক পদার্থ হলে আমরা লিখবো d1, লিখবো v1, d2 লিখলে v2। তা আমরা যদি v1 সমান লিখি, তাহলে m বাই কি হবে? d1। তাহলে v2 সমান লিখলে m/d2। এটা যদি এই সমীকরণে ইনপুট করি আমরা জানি P1 V1, P2 V2, এটাই তো নাকি? তাহলে V1 সমান আমরা কি লিখতে পারবো? m/d1।
ভিডি সমান লিখতে পারি m/d2, ভর যেহেতু স্থির, তাহলে এখান থেকে আমরা কি পাবো, p1 d1 p2 d2, যেহেতু উভয় ক্ষেত্রে ভর আমরা স্থির ধরেছি, তার মানে এখান থেকে পাওয়া যায় p সমানুপাতিক d, p সমানুপাতিক d যখন t এবং n কি স্থির। তা দেখো এই যে বয়লের সূত্র ছিল এটার একটা আমরা অনুসিদ্ধান্ত বের করলাম। অনুসিদ্ধান্ত কি পাইলাম, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের সমানুপাতিক। কি বললাম, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের চাপ তার ঘনত্বের কি সমানুপাতিক। তাহলে বয়লের সূত্রে পিভির মধ্যে আমরা সম্পর্ক বের করলাম, প্লাস এখান থেকে ঘনত্বের সাথে আমরা সম্পর্ক বের করলাম, ঘনত্বের সাথে চাপের সম্পর্ক কি সমানুপাতিক। এখন বয়লের সূত্রে আমরা গ্রাফগুলো শিখব। বয়লের সূত্র থেকে গ্রাফ আসে, বয়লের সূত্রে গ্রাফ লিখে ফেলি। বয়লের সূত্রের গ্রাফ, তাহলে গ্রাফস অফ বয়েলস ল। বয়লের সূত্র থেকে বেশ কয়েকভাবে গ্রাফ আসে, যেমন আসে পি বনাম ভি গ্রাফ, আসে পি বনাম বা ভি বনাম 1/p গ্রাফ, বা আসে পিবি বনাম পি গ্রাফ। এরকম বিভিন্নভাবে আসতে পারে। এখন এই গ্রাফগুলো আমরা কিভাবে করব, অনেকে এই গ্রাফগুলো আমরা মুখস্থ করে উত্তর করি। আসলে গ্রাফ মুখস্থর বিষয় না, তুমি যদি গ্রাফ অঙ্কনের নিয়ম জানো যে কিভাবে গ্রাফ বের করতে হয় সমীকরণ থেকে, তাহলে কিন্তু এগুলো ইজিলি করা যায়। সমীকরণ থেকে লেখ পাওয়ার কিছু ধাপ বা প্রসেস আছে, আমি তোমাদের জন্য একটু লিখে দিই। সমীকরণ হতে লেখ পাওয়ার ধাপ, মানে কিভাবে তুমি একটা সমীকরণ থেকে লেখ পাবে। এই জন্য 5টা স্টেপ আছে, 5টা স্টেপ মেনটেন করলে তুমি যে কোনো সমীকরণ আসলে তুমি গ্রাফ অঙ্কন করতে পারবে। তুমি যে কোনো গ্রাফ যে অঙ্কন করো, স্পেশালি আসলে এই নিয়মগুলো মেনে আমরা করি। আর যখন আমাদের মুখস্থ থাকে তখন তো আসলে আমরা বুঝতে পারি না যে আসলে এই নিয়মগুলো মেনে এই গ্রাফটার ফলাফল এসেছে। প্রথম কি, এখানে তোমরা দেখতেছো পি ভি বিভিন্ন দেওয়া আছে, তার মানে এটার মধ্যে যে কোনো একটা স্বাধীন চলক হবে, যে কোনো একটা অধীন চলক হবে। তাহলে যেটা থাকবে এটা ভার্সেস এইটা, ওই রিলেটেড সমীকরণ আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে সমীকরণের লেখ পাওয়ার ধাপ, প্রথম ধাপ হচ্ছে, প্রথম স্টেপ কি, স্বাধীন ও অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা। রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা অর্থাৎ যে চলকগুলো থাকবে সেই রিলেটেড সমীকরণ আমাদের বের করতে হবে। স্বাধীন ও অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা। সেকেন্ড কাজ, অধীন চলককে এক পাশ করে বাকি সব অন্য পাশ করা, অন্য পাশ করা, এবং মান যদি থাকে সেটা আমরা বসাবো, আর মান না থাকলে বসানোর কোনো দরকার নেই। কেমিস্ট্রিতে এটা আমাদের মান বসাতে হয় না, ফিজিক্সে লাগতে পারে। 3 নম্বর নিয়ম, স্বাধীন ও অধীন চলক বাদে বাকি সব ধ্রুবক বিবেচনা করা। স্বাধীন এবং অধীন চলক বাদে বাকি যত কিছু থাকবে সবকিছুকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করব। স্টেপ 4, সমান এবং ধ্রুবকের বদলে সমানুপাতিক বসানো। সমানুপাতিক তুলে দিয়ে আমরা সমান এবং ধ্রুবক নিতে পারি, সমান এবং ধ্রুবকের বদলে আমরা সমানুপাতিক বসাতে পারি, এবং উপরের যে নিয়মগুলো এই নিয়মগুলো মেনে আমাদের গ্রাফ অঙ্কন করা। এই হচ্ছে আমাদের রুলস। তার সমীকরণতে লেখা পাওয়ার ধাপ কি, স্বাধীন ও অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা, অধীন চলককে এক পাশ করে বাকি সব অন্য পাশ করা, স্বাধীন ও অধীন চলক বাদে বাকি সবকিছু ধ্রুবক বিবেচনা করা,
সমান এবং ধ্রুবকের বদলে সমানুপাতিক বসানো, গ্রাফ আঁকা। এখন আমি তোমাদের এই জিনিসটা এই জায়গাতে কাজে লাগাই দেবো। প্রথম কথা বলতে স্বাধীন ও অধীন চলক পি এবং ভি, এই দুটার মধ্যে কোনটা স্বাধীন কোনটা অধীন এটা আমাদের বুঝতে হবে। তুমি একটা বেলুনকে কল্পনা করো, বেলুনকে চাপ দিলা, তাহলে বেলুনের আয়তন ছোট হয়ে গেল, চাপ অপসারণ করলে বেলুনের আয়তনটা বড় হয়ে গেল। তার মানে আমি চাপ দিলে সেই অনুপাতে কিন্তু আয়তনটা কম বেশি হচ্ছে। তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে মনে হয় আয়তন স্বাধীন না, আমি চাপ বাড়ালে কমালে সেই অনুযায়ী আয়তনের কম বেশি হয়। তখন স্বাধীন রাশিকে চাপ, আমি চাপ ইচ্ছে মতো কম বেশি করতে পারি, তারই ভিত্তিতে আয়তনটা ছোট বড় হয়। তখন স্বাধীন রাশিকে পি হচ্ছে আমাদের স্বাধীন চলক। স্বাধীন চলক কি? যে চলকটা ইচ্ছা মতো পরিবর্তন করা যায়। স্বাধীন চলকের ওপর নির্ভর করে যেটা পরিবর্তিত হয় সেটা হচ্ছে অধীন চলক, তার ভি হচ্ছে অধীন চলক। তাহলে গ্রাফ অঙ্কন করে যদি আমরা, গ্রাফ মানে কি tan থিটা dy/dx, লম্ব বাই ভূমি। তাহলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসে আমরা কোনটা রাখবো? স্বাধীন চলককে রাখবো। স্বাধীন হচ্ছে পি, অধীন হচ্ছে ভি, এটা হচ্ছে নিয়ম। তা বলেছি স্বাধীন ও অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা। আমরা জানি পি এবং ভি এর মধ্যে সম্পর্ক কি? পিভি সমান কে। পি আর ভি এর মধ্যে সম্পর্ক মানে বয়লের সূত্র, পিভি সমান কে। তাহলে অধীন চলককে এক পাশ করে বাকি সব অন্য পাশ করা বললাম আমরা। তাহলে স্বাধীন ও অধীন চলক বাদে বাকি সবকিছু ধ্রুবক বিবেচনা করা, এখানে তো নাই কিছু। তাহলে দেখো আমরা, তাহলে এটা কি ওয়াই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে 1/x, কারণ এখানে চলক হচ্ছে শুধু পি। তাহলে এক্স ওয়াই সমান এম, এম মানে ঢাল, এক্স ওয়াই সমান ঢাল। এটা কার সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, হাইপারবোলা ইকুয়েশন। হাইপারবোলা ইকুয়েশন, হাইপারবোলা ইকুয়েশন কেমন হয়? এরকম হয়। হাইপারবোলা ইকুয়েশন গুলো সাধারণত জোড়ায় জোড়ায় থাকে, এরকম হয়। এইদিকে চাপ হচ্ছে পজিটিভ, এদিকে নেগেটিভ, ভি পজিটিভ, ভি হচ্ছে নেগেটিভ। কোন বস্তু আয়তন কি নেগেটিভ হতে পারে? সুতরাং এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব না। তাহলে এটা হবে আমাদের পি এবং ভি এর গ্রাফ। এখন এখান থেকে কিন্তু আমাদের বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। এখানে যে আমি অনেকগুলো বিন্দু চিন্তা করি, এই বিন্দুগুলোতে যদি বলি টি এর মান কি, এই বিন্দুগুলোতে টি এর মান হচ্ছে স্থির। যেহেতু স্থির প্রক্রিয়ায় এই গ্রাফটা আমরা পেয়েছি, এই জন্য বয়লের সূত্রের এই গ্রাফটার নাম হচ্ছে আইসোথার্ম গ্রাফ। কি গ্রাফ? আইসোথার্ম, আইসোথার্ম রেখা। তাহলে আইসোথার্ম রেখা বা আরেক নাম হচ্ছে সমতাপ রেখা, সমতাপ রেখা বা সমউষ্ণ রেখা। তাহলে আইসোথার্ম কেন? কারণ প্রত্যেকটা বিন্দুতে এখানে টেম্পারেচার মান কি? স্থির। স্থির তাপমাত্রায় চাপ ও আয়তনের গ্রাফ অঙ্কন করলে যে অধিবৃত্তীয় রেখা পাওয়া যায় এটাকে বলা হয় আইসোথার্ম রেখা। আইসোথার্ম রেখা কাকে বলে? স্থির তাপমাত্রায় চাপ বনাম আয়তন লেখচিত্র অঙ্কন করলে যে অধিবৃত্তীয় রেখা পাওয়া যায় তাকে আইসোথার্ম রেখা বলে। এখন এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে। যেমন কোশ্চেন আসে এরকম T1, T2, T3 বা T3, T2, T1, আমি দুইটা অপশন দিলাম। তাহলে কি করব? তাহলে আমরা মনে মনে এই আইসোথার্ম অধিবৃত্তীয় রেখাটা আমরা একাধিক চিন্তা করব। এটাকে দিলাম T1, এটাকে দিলাম T2, এটাকে দিলাম T3। আমরা জানি এখানে চলক হবে দুইটা, তাহলে এখানে অলরেডি টি আসছে। তাহলে এখানে যদি আমরা একটা লম্ব কল্পনা করি, লম্ব কল্পনা করা মানে কি? প্রত্যেকটা বিন্দুতে কিন্তু পির মান স্থির হয়ে গেছে। দেখো পির মান কি হয়ে গেছে? স্থির। তাহলে ভির সাথে টির সম্পর্ক কি? আমরা জানি ভির সাথে টির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ভি সমানুপাতিক টি। তাপমাত্রা বাড়লে কোনো বস্তুর আয়তন বাড়ে, ভি সমানুপাতিক টি। তখন এই জায়গায় দেখো তো, এই দিকে গেলে ভি বাড়ে, তখন এখানে ভি বড়, এখানে ভি আরো ছোট, এখানে আরো ছোট। মানে ভি বড় কোনটা? এই যে এটা বড়, T3টা বড়, T3 ধরেছি, T1 ধরেছি। তারপর আমরা যদি সম্পর্ক বলি তাহলে কোনটা হবে বলতো? তাহলে হবে T3, T2, T1, এটা হবে উত্তর। এই গ্রাফটা যদি এইরকম আসতো তাহলে আমরা পড়লাম পিভি কিন্তু দিচ্ছে টি, তার মানে বয়লের সূত্রের মধ্যে আমাদের
চার্লসের সূত্র চেয়েছে, কারণ ভি সমানুপাতিক টি, তাহলে আমরা পারবো না। এরকম কোশ্চেন আসলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 2 নম্বর গ্রাফটা এখন করি, তাহলে আশা করি আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। ভি বনাম 1/p গ্রাফ। তাহলে এটা কিভাবে করব আমরা বললাম, অধীন চলক হয় এখানে, স্বাধীন চলক হয় এক্স এক্সিসে। আর যদি না বুঝতে পারি আমরা মনে রাখবো বনামের আগেরটা হয় ওয়াই এক্সিসে, বনামের আগেরটা। প্রথম কাজ কি, স্বাধীন অধীন চলক রিলেটেড ইকুয়েশন সিলেক্ট করা। বয়লের সূত্র পি আর ভি, পি সমান কে। অধীন চলককে আয়তন বাম পাশে রাখবো আমরা, বাকি সবকিছুকে আমরা ডান পাশে রাখলাম। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এম, এটা কিন্তু এখন এক্স, কারণ এখানে চলক কি 1/p। তাহলে ওয়াই সমান এম এক্স। এটা কার সমীকরণ, সরলরেখার সমীকরণ। কিরকম সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে কি এই দিক দিয়ে হবে, কিন্তু এক্স্যাক্টলি খেয়াল করে দেখো, কোন বস্তু আয়তন কি শূন্য হতে পারে, পারে না। এই জন্য এই জায়গাটা এভাবে দেবো, প্র্যাকটিক্যালি কোনো বস্তু আয়তন কখনোই শূন্য হতে পারে না। থিওরিটিক্যালি মূল বিন্দু হলেও এভাবে দিতে হবে। আমরা যদি একাধিক চিন্তা করি, একাধিক, এটা দিলাম T1, T2, T3। এখানে যদি আমরা লম্ব টানি, তাহলে প্রত্যেকটা বিন্দুতে পির মান কি হয়ে যাবে, স্থির। তাই এই জায়গায় কি ভির মান বড়, এটা ছোট, এটা আরো ছোট। তাহলে কি হবে, T1, T2, T3 হবে। এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন, এখন ক্লিয়ার হয়ে যাচ্ছে না? এখন পিভি বনাম পি এই গ্রাফটা যদি দেখায়, তাহলে আমরা কিভাবে করব? 3 নম্বর গ্রাফটা, পিভি বনাম পি গ্রাফ। তাহলে স্বাধীন চলক হয় এক্স এক্সিস বরাবর, অধীন চলক। তোমাদের মনে হতে পারে স্যার পি তো স্বাধীন, কিন্তু তাহলে এটা কেন ধরলে? স্বাধীন গুণন অধীন, অধীন গুণন স্বাধীন, একসাথে চলকটা হয়ে যায় অধীন। পি হতে স্বাধীন, এটা অধীন, স্বাধীন গুণন অধীন, অধীন চলক। আর পি তো স্বাধীন চলক। না হলে বনামের আগেরটা হলে ওয়াই এক্সিস হয়, ওয়াই এক্সিস হয়। তাহলে তুমি দেখতেছো দুইটা গুণ আছে, তখন এটা ওয়াই সমান বি, এরকম একটা সমীকরণ, ওয়াই সমান বি। মানে এক্স এর মান পরিবর্তন হবে, ওয়াই এর মান কনস্ট্যান্ট থাকবে। তার মানে পি এবং ভি যে গুণফলের মান সবসময় ধ্রুবক থাকবে, একটা বাড়বে আর একটা কমবে, দুটো মান স্থির থাকবে। তো ওয়াই সমান বি, এটা কি বলতো? এরকম হবে না, এরকম হবে না, কারণ এখানে পির মান চলবে কিন্তু পির মান কনস্ট্যান্ট রাখবে। তাহলে এরকম সমান্তরাল হবে। একাধিক যদি চিন্তা করি আমরা, এরকম হবে T1, T2, T3। তাহলে কি হবে, আমরা যদি চিন্তা করি এখানে, তাহলে T1, T2, T3, এটা বড় হবে। তাহলে বয়েলের সূত্রে গ্রাফ আমরা কি বুঝতে পারছি? তাহলে গ্রাফ অঙ্কনের এই স্টেপগুলো যদি তোমাদের মাথায় থাকে, তাহলে যে কোনো গ্রাফ কিন্তু তোমরা চেষ্টা করলে আশা করি ভর্তি পরীক্ষায় অপশনগুলো দেখে তোমরা বলে দিতে পারবে যে এইটার গ্রাফ কোনটা হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বয়েলের সূত্র বুঝতে পারছো। এখন আমরা জানবো চার্লসের সূত্র নিয়ে। চার্লসের সূত্র, চার্লস ল, চার্লস ল, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কোন দুইটা রাশির মধ্যে সম্পর্ক দেখায়? ভি এবং টি এর মধ্যে সম্পর্ক, বি এবং টি এর মধ্যে সম্পর্ককে বলে আমরা চার্লসের সূত্র। আমরা বলেছি যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারে গ্যাসের সূত্রসমূহতে ভেরিয়েবল আছে হচ্ছে 4টা, পি, ভি, এন এবং টি। প্রতিটা সূত্রে দুইটা হবে চলক এবং দুইটা থাকবে কনস্ট্যান্ট। তাহলে চার্লসের সূত্র হচ্ছে ভি আর টির মধ্যে সম্পর্ক। তার মানে বুঝতেছো তুমি, পি হচ্ছে এখানে স্থির, এন তো স্থির হবে, মোট সংখ্যা বা নির্দিষ্ট ভর। চার্লসের সূত্রে কি কনস্ট্যান্ট থাকে এটা মাঝে মধ্যে আসে। চার্লস এই যে সতে কি চাপ, তোমরা পি হচ্ছে স্থির থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ভির সাথে টির সম্পর্ক কি আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারি।
যে তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাপমাত্রা বাড়লে আয়তন বেড়ে যায়, তাপমাত্রা কমালে কোনো বস্তুর আয়তন কমে। তাহলে ভির সাথে টি সম্পর্ক কি? সমানুপাতিক, যখন পি এবং এন কি? স্থির। তা আমরা যদি বলি চার্লসের সূত্র কি? স্থির চাপে পি কনস্ট্যান্ট হয়ে গেল, নির্দিষ্ট ভরে এনও কনস্ট্যান্ট হয়ে গেল, স্থির চাপে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা আর এক নাম পরম তাপমাত্রা সমানুপাতিক। পরম তাপমাত্রা সমানুপাতিক। স্থির চাপে নির্দিষ্ট ভরে যে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমানুপাতিক, এটাকে বলা হয় চার্লসের সূত্র। এই সমীকরণটাকে যদি আমরা একটু গাণিতিক রূপ দেওয়ার চেষ্টা করি, সমানুপাতিক তুলে দিয়ে সমান এবং ধ্রুবক নেওয়া যায়। তাহলে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, এখান থেকে লিখতে পারবো ভি বাই টি সমান আমরা লিখতে পারবো কে। তাহলে একাধিক আমরা গ্যাস চিন্তা করি, তাহলে লিখতে পারবো V1 T1 সমান V2 T2। এটি হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ। এটা দ্বারা আমাদের ম্যাথ করতে হয়। চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ কি? V1 T1 V2 T2। এখানে একটা জিনিস দেখো, আমি বলেছি কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা, এই জিনিসটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা কি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করব। পরম তাপমাত্রা কি এই জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। তাহলে পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার, অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তাহলে পরম শূন্য তাপমাত্রা কি? তাপমাত্রার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাপমাত্রার লোয়েস্ট ভ্যালু, যার নিচে আর টেম্পারেচার সম্ভব নয়, তাপমাত্রার সবচেয়ে লোয়েস্ট ভ্যালুকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। কল্পনা করা হয় যে তাপমাত্রার নিচে আর তাপমাত্রা সম্ভব নয় এবং যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সে তাপমাত্রাকে বলে আমরা পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা কি? কল্পনাযোগ্য যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে, থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি না, কল্পনাযোগ্য যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। যে তাপমাত্রায় পৃথিবীর সকল গ্যাসের আয়তন থিওরিটিক্যালি শূন্য হয়ে যায় তাকে পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলে। তাই এখানে আমরা বলছি কেলভিন তাপমাত্রা বা পরম তাপমাত্রা সমানুপাতিক। তাহলে তাপমাত্রার লোয়েস্ট ভ্যালু কত? যে তাপমাত্রা পৃথিবীর সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, এটা ইমাজিন করা হয়, ধরে নেওয়া হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 কেলভিনে পৃথিবীর যে কোনো গ্যাস যদি আমরা কল্পনা করি, সেই গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, অর্থাৎ নাই হয়ে যায়। এর একটা কল্পনা, এই তাপমাত্রায় নিয়ে গেলে পৃথিবীর সকল গ্যাসের আয়তন কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, অর্থাৎ নাই হয়ে যাবে। এই তাপমাত্রাকে বলি আমরা পরম শূন্য তাপমাত্রা। আমরা বললাম পরম তাপমাত্রা বা কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের সাথে আমাদের সেলসিয়াস স্কেলের সম্পর্ক কি, এটা একটু দেখানোর চেষ্টা করব। তোমাদের বললাম যে -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 0 কেলভিন। তাহলে আমরা লিখে ফেলি সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক। কেলভিন স্কেলের সম্পর্ক কি, এটা আমরা জেনে ফেলবো। সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক। তাহলে আমরা থার্মোমিটার ড্র না করি,
সবাই আমরা থার্মোমিটার চিনি, দ্রুত তোমাদের করে দিই। আমি ধরলাম এই লাইনটার নিচের দিকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটা থার্মোমিটার, আর ওপরের দিকে আমি ধরলাম কেলভিন স্কেল। তা কেলভিন স্কেল কাকে বলে আমরা মনে রাখবো, -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যে স্কেলে শূন্য বিন্দু বিবেচনা করা হয় তাকে বলা কেলভিন স্কেল। কেলভিন স্কেল কাকে বলে, -273.15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে যে স্কেলে শূন্য বিন্দু বিবেচনা করা হয় তাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমান আমরা লিখতে পারি 0 কেলভিন, কেলভিন লেখাই আছে এখানে। এখান থেকে যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াসে আসি, তার মানে এখান থেকে এখানে আসতে গেলে অবশ্যই আমাদের 273.15 ডিগ্রি সেলসিয়াস আমাদের যোগ করতে হবে, তাহলে তো 0 আসবে। তাহলে উপর দিকে আমরা কি করতে হবে, 0 + 273.15, আমরা লিখতে পারবো 273.15 এত কেলভিন, যেহেতু 0 থেকে শুরু। এখান থেকে যদি আমরা টি ডিগ্রি সেলসিয়াসে আসি, এখান থেকে এটার সাথে আমাদের টি যোগ হবে, তাই তো। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, 273.15 যোগ টি কেলভিন। এখন টি মানে কি এক্স্যাক্টলি, এই টি মানে এক্স্যাক্টলি সেলসিয়াস, সেলসিয়াসের যে মান তার সাথে 273.5 যোগ করে আমাদের কেলভিনে মান করতে হবে, বুঝো নাই? বললাম 25 ডিগ্রি সেলসিয়াস, তখন এই 25 মানে হচ্ছে আমাদের টি, তার সাথে কত 273.15, 0.5 বাদ দিয়ে আমরা 273 যোগ করে সাধারণত লিখি, তাহলে আমরা কত লিখবো, 298 কেলভিন। আমরা যে বলতাম 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 50 + 273.15, 273 লেখো, সমস্যা নেই, যোগ করে যাওয়া হবে তত কেলভিন। আশা করি বুঝতে পারছি যে সেলসিয়াস স্কেলের সাথে কেলভিন স্কেলের সম্পর্ক কি। সেলসিয়াসের যে মান থাকবে তার সাথে 273.15 যোগ করলে আমরা কেলভিন স্কেলে তার মান পাব। এখন বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস দেওয়া থাকে অনেক সময় সংক্ষেপে, কি কি, এসটিপি, এনটিপি, একটা হচ্ছে এসএটিপি। বিভিন্ন ম্যাথ করার ক্ষেত্রে দেখবা সংক্ষেপে এরকম লেখা থাকে, তখন অনেকে তোমরা ঘাবড়ে যাও যে এসটিপি, এনটিপি বা এসএটিপি কি। মনে রাখবা এই 3টা সংক্ষেপণ মানে 2টা জিনিসকে ইন্ডিকেট করে, এই 3টা জিনিস 2টা জিনিসকে নির্দেশ করে, কি কি, তাপমাত্রা ও চাপকে। এই 3টা সংক্ষেপণ এসটিপি, এনটিপি, এসএটিপি 2টা জিনিস নির্দেশ করে, একটা হচ্ছে তাপমাত্রা ও চাপ। তাহলে এসটিপি যে ফুল মিনিং বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে এনটিপি মানে কি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এখানে লিখলাম নর্মাল টেম্পারেচার, সংক্ষেপে লিখি টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর এসএটিপি মানে কি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তার মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা ও চাপ, সাধারণ তাপমাত্রা ও চাপ, প্রমাণ তাপমাত্রা ও চাপ। তাহলে এসটিপি, এনটিপি, এসএটিপি মানে 2টা জিনিসকে নির্দেশ করে, তাপমাত্রা ও চাপ। যখন কোন একটা ম্যাথে এসটিপি, এনটিপি বা এসএটিপি, প্রমাণ তাপমাত্রা, চাপ বা সংখ্যা এসটিপি থাকবে, তখন 2টা চলক তাপমাত্রা ও চাপের মান দেওয়া থাকবে না, আমাদের জানা থাকতে হবে যে এসটিপি, এনটিপি বা এসএটিপি মানে কোনটার টেম্পারেচার কতটুকু বোঝায়। যদি কোনো একটা ম্যাথে এসটিপি দেওয়া থাকে তাহলে আমাদের জানতে হবে তাপমাত্রা মানে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে ধরে আমাদের ম্যাথ করতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন ধরে আমাদের ম্যাথ করতে হবে। এবং চাপকে আমাদের 1 atm বা 101.325 প্যাসকেল ধরে ম্যাথ করতে হবে। যদি এনটিপি থাকে তাহলে টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস ধরে আমাদের ম্যাথ করতে হবে বা 298 কেলভিন, কারণ সাধারণ তাপমাত্রা, কক্ষ তাপমাত্রা মানে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি। প্রেশার 1 atm বা 101.325 প্যাসকেল। এসএটিপিতে
টেম্পারেচার কত হবে? এসএটিপিতে টেম্পারেচার 25°C বা 298 কেলভিন, কিন্তু প্রেসারের মান হবে 1,00,000 প্যাসকেল বা 100 কিলো প্যাসকেল। এই দুইটা চলক ছাড়াও আমাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত, এসটিপি যদি থাকে তাহলে ভি মানে হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন কি? 1 মোল গ্যাসের ভরকে বলি আমরা মোলার ভর, আর 1 মোল গ্যাসের আয়তনকে বলি আমরা মোলার আয়তন। মনে রাখবো এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা এক্সট্রা করে লিখে দিলাম। এনটিপি যদি থাকে এটাও হবে ভি মানে মোলার আয়তন 22.4 লিটার, কিন্তু এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার পার মোল। তাহলে 1 মোল গ্যাসের আয়তন তোমার লিটার পার মোল প্রতি মোলে এটা। দেখো তোমাদের কিন্তু এটা ভুল করার সম্ভাবনা আছে, এটা বিশেষ করে তোমরা ভুল করো, তোমরা যে কোনো ভাবে আসলে 22.4 লিটার লেখো। এটা আয়তন কেন বেড়ে গেছে জানো? তোমরা দেখো খেয়াল করে, এটা কিন্তু 101,325 প্যাসকেল, 1,01,325, এখানে কিন্তু দেখো 1,00,000 প্যাসকেল, মানে প্রেসার কমে গেছে, তাহলে আয়তন কি যাবে? বেড়ে যাবে। বয়লের সূত্র ভি সমানুপাতিক 1/p, এই জন্য দেখো আয়তনটা কিন্তু একটু বেড়ে গেছে। বুঝতে পারছো কি? যেহেতু চাপ কম তাই আয়তন বেড়ে গেছে। তাহলে এসটিপি, এনটিপি বা এসএটিপি, আশা করি তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা সূত্র জানবো, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রো সূত্র কি? অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে ভি আর এন এর মধ্যে সম্পর্ক। কার মধ্যে? ভি আর এন এর মধ্যে সম্পর্ককে বলি আমরা অ্যাভোগাড্রো সূত্র। আমরা বলছিলাম প্রত্যেকটা সূত্রে চলক হবে দুইটি, ধ্রুবক হবে দুইটি। চলক এখানে ভি এবং এন, তাহলে কনস্ট্যান্ট কি হবে? পি এবং টি কনস্ট্যান্ট হবে, স্থির হবে আমাদের। তাহলে অ্যাভোগাড্রো সূত্র বোঝার জন্য আমরা একটা কাজ করি। ধরলাম এটা একটা রুম, একটা রুমের মধ্যে 4টা বেলুন আছে, 4টা বেলুন আছে, এরকম 4টা বেলুন আছে। আমি কল্পনা করলাম, আর একটু বড় করে দিই, এটা এত বড় যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তা ধরলাম এটা 1 লিটার, আমরা ধরে নিলাম এটাও 1 লিটার, একটু ছোট বড় হয়েছে, এটা 2 লিটার, এটা ধরলাম 4 লিটার। এটাতে আছে হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এবং তাদের আয়তনটা আমি বলে দিয়েছি। এখানে গ্যাসের অণু আছে, থাক বুঝেছি আমি। যদি একই রুমে 4টা বেলুন আছে, তার মানে তাদের উপর টি এবং পি কি স্থির, তাপমাত্রা চাপ কি হবে তাদের প্রত্যেকটা বেলুনের উপর কনস্ট্যান্ট হবে। কোন উপায়ে তুমি যদি দেখতে পারো যে 1 লিটার আয়তনের এই যে হাইড্রোজেন গ্যাসে, এখানে তুমি দেখলা যে 1 মোল গ্যাস আছে। কয় মোল? 1 মোল। কোন উপায়ে তুমি দেখলে 1 লিটার আয়তনের যে হাইড্রোজেন গ্যাসের যে বেলুন, এখানে গ্যাস হয়ে আছে 1 মোল, তাহলে তুমি বলতে পারবা এখানে 1 মোল আছে। কেন 1 মোল আছে? কারণ এটার আয়তনও যায়, এটার আয়তনও তাই। তাহলে আয়তন সমান হলে মোল সংখ্যা কি হবে? সমান। এখন যদি 2 লিটার হয়, তা তোমাকে যদি জিজ্ঞেস করি এখানে কয় মোল থাকবে, তুমি বুঝতে পারছো এখানে 2 মোল থাকবে। কেন 2 মোল? 1 লিটারে 1 মোল থাকলে 2 লিটারে 2 মোল, তাহলে এখানে কত থাকবে? যে 4 লিটার এখানে বলছে, তাহলে এখানে কত থাকবে? 4 মোল থাকবে। তখন বুঝতেছো ভি বাড়লে সে আরো কিন্তু এনও বাড়তেছে। তাহলে ভির সাথে এন এর সম্পর্ক কি? সমানুপাতিক, যেমন টি পি কি স্থির। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। তাই অ্যাভোগাড্রো সূত্র কি? স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের, স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। স্থির তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। দেখো এই দুটো আয়তন সমান, তাই এদের ক্ষেত্রে দেখো মোল সংখ্যাও কি সমান। এখানে আয়তন বেড়ে গেছে, মোল সংখ্যা বেড়ে গেছে, এখানে আয়তন আরো বেড়ে গেছে, এই জন্য মোল সংখ্যা আরো বেড়ে গেছে। ভি সমানুপাতিক এন। এটাকে
আমরা লিখতে পারবো সমানুপাতিক তুলে দিয়ে সমান এবং ধ্রুবক নিতে পারি। কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, ভি সমান কে, তাহলে ভি বাই এন সমান আমরা কি লিখতে পারবো কে, তাহলে ভি অন এন অন ভি টু এন টু, যদি আমরা একাধিক চিন্তা করি তাহলে ভি অন এন অন সমান ভি টু এন টু। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক সমীকরণ। আশা করি তোমরা অ্যাভোগাড্রো সূত্র বুঝতে পারছো। এখন আমরা তিনটা সূত্র পড়লাম, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রকে যদি আমরা একটু কানেক্টেড করি আমরা কি পাবো, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। তিনটা সূত্রকে আমরা কানেক্টেড করবো, আমরা কি লিখতে পারবো, বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র কি, বয়েলের সূত্র আমরা জানি ফরাসি বিজ্ঞানী রবার্ট বয়েল যে সূত্র দিয়েছে, পি আর ভি এর মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক, পি আর ভি এর মধ্যে সম্পর্ক। পি আর ভি এর মধ্যে সম্পর্ক কি, পি বাড়লে ভি কমে, ভি কমলে পি বাড়ে, মানে ভি সমানুপাতিক 1/p যখন টি এবং এন কি স্থির। এটা 1 নম্বর সমীকরণ আমরা দিলাম। চার্লসের সূত্র আমরা কি জানি, চার্লসের সূত্র আমরা জানি ভি আর টি এর মধ্যে সম্পর্ক। ভি আর টি, ভি আর টি এর মধ্যে কি সম্পর্ক বলতো, আমরা জানি তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, তাপমাত্রা কমলে আয়তন কমে, তাহলে ভির সাথে টির সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, যখন পি এবং এন কি স্থির। এটা 2 নম্বর সমীকরণ। আর একটা আমরা জানি অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সূত্র কার মধ্যে সম্পর্ক, ভি আর এন এর মধ্যে সম্পর্ক। আমরা জানি সমায়তনে সকল গাছের সমান সংখ্যক অণু থাকে, এই অ্যাভোগাড্রো সূত্র না বলে অনেকে অ্যাভোগাড্রো হাইপোথিসিস বলে। যখন তাপমাত্রা এবং চাপ স্থির থাকে ভি সমানুপাতিক এন, যখন টি এবং পি কি স্থির। তিনটা সূত্রকে আমরা একত্রিত করলে আমরা কি পাবো, ভি সমানুপাতিক, তুমি দেখছো যে এই দুটো সমানুপাতিক আছে, তাহলে টি এন বাই পি। সমানুপাতিক তুলে দিয়ে আমরা সমান এবং ধ্রুবক নেই, ধ্রুবক হিসেবে নিলাম আমরা আর, লিখতে পারি পি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি পিবি সমান এন আর টি। কি লিখতেছে, পিবি সমান এন আর টি। আর এখানে কি, আর এখানে হচ্ছে মোলার গ্যাস দ্রব্য, কি বলি আমরা, মোলার গ্যাস দ্রব্য। আমরা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা সমানুপাতিক তুলে দিয়ে সমান এবং কনস্ট্যান্ট নিয়েছিলাম। সব ক্ষেত্রে আমরা কে ধরেছি, এখানে ধরেছি আর। কে আর আর এর মধ্যে পার্থক্য কোথায়, অন্যান্য সূত্রে যে আমরা কে লিখেছি তার সাথে এই ধ্রুবকটা একটু পার্থক্য আছে। এই ধ্রুবকের মান সকল তাপমাত্রা ও চাপে 1 মোল সকল গ্যাসের ক্ষেত্রে এর মানটা স্থির থাকে, এই জন্য এটা বলে মোলার গ্যাস ধ্রুবক। এর আরেক নাম হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে মোলার গ্যাস ধ্রুবক কি, মোলার গ্যাস ধ্রুবক কি, তাহলে আর সময় আমরা লিখতে পারবো পিবি বাই এনটি। যদি মোলার গ্যাস, তাহলে 1 মোল গ্যাসের ভর কি বলে, মোলার ভর, তার মানে এন এর মান 1, টির মান যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে আর সমান লিখতে পারবো আমরা পিবি। পিবি কি, এই জিনিসটা একটু তোমাদের বোঝানোর চেষ্টা করি। পিবি, পিবি হচ্ছে পিবি, এটা যে কোনো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারটা এটা হচ্ছে একটা পিস্টন, পিস্টন, এখানে কিছু গ্যাস আছে, গ্যাস, কিছু পরিমাণ গ্যাস আছে, এই গ্যাসের চাপ আছে এবং এটা হচ্ছে গ্যাসের আয়তন ধরলাম। তাহলে নিচে যদি আমরা হিট দিই, তাপ দিই, তার মানে কি এই পিস্টনটা যদি উপরে নিচে ওঠানামা করতে পারে, অনেকটা ইনজেকশনের সিরিজের মতো, চাপ দিলে ভেতরে যায়, ভেতরে চাপ বাড়লে উপর দিকে আসে। তার মানে যদি হিট দিচ্ছি তখন এখানে গতিশক্তি বাড়তেছে, চাপ স্থির রাখছি এখানে, তাহলে আয়তনটা কি হবে, পরিবর্তিত হয়ে সাপোজ এই পিস্টনটা এখানে উঠলো, তখন এইটা উঠে এদিকে আসবে, তাই একটা ভি ছিল, এটা ভি টু, তাহলে এখানে একটা আয়তনের পরিবর্তন হলো না, হলো না। তাহলে এই যে পিভি মানে এক্স্যাক্টলি তাহলে কাজ বোঝায়। পিভি মানে কি বোঝায়, কাজ। কি ধরনের কাজ, সম্প্রসারণ বা প্রসারণ জনিত কাজ, সম্প্রসারণ জনিত কাজ। তাহলে যদি বলে আর এর তাৎপর্য কি, তাহলে আর মানে এক্স্যাক্টলি কাজ বোঝায়। কি ধরনের কাজ, সম্প্রসারণ জনিত কাজ বোঝায়। তাহলে আর কাকে বলে, আমি যে বলি আর, আর মানে কি,
মোলার গ্যাস দ্রবক, মোলার গ্যাস দ্রবক কাকে বলে? তার মানে প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে, প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে 1 মোল আদর্শ গ্যাস হতে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে মোলার গ্যাস দ্রবক বলে, তাকে মোলার গ্যাস দ্রবক বলে। তাহলে মোলার গ্যাস দ্রবক কি বললাম? প্রতি কেলভিন তাপমাত্রা বৃদ্ধির জন্য বা বৃদ্ধি করলে 1 মোল আদর্শ গ্যাস হতে যে পরিমাণ কাজ পাওয়া যায় তাকে মোলার গ্যাস দ্রবক বলে। তাহলে এক্স্যাক্টলি যদি বলি আর এর তাৎপর্য কি, তাহলে আর এর তাৎপর্য হচ্ছে আর হচ্ছে কাজের পরিমাপ। আর কি? কাজের পরিমাপ। আর এর তাৎপর্য হচ্ছে আর হচ্ছে কাজের পরিমাপ। এই আর এর মানটা আমরা দেখব। মান দেখার আগে আর এর একটু তোমাদেরকে আমি বলতে চাই আর এর একক। আর এর একক কি একক? এসআই একক। আর এর একক সিস্টেম ইন্টারন্যাশনাল ইউনিট, এসআই একক। আর এর একক কি? তাহলে আমরা জানি আর সমান পিভি বাই এনটি। যেহেতু আমরা জানি পিভি সমান এনআরটি, তাহলে আর সমান লিখতে হবে পিভি বাই এনটি। এখন পি মানে কি? গ্যাসের চাপ। চাপের এসআই একক কি? প্যাসকেল। এবং ভি মানে হচ্ছে গ্যাসের আয়তন। আয়তনের এসআই একক কি? মিটার কিউব। এন মানে মোল সংখ্যা, মোল। আর টি মানে তাপমাত্রা হচ্ছে কেলভিন। আমরা জানি অন প্যাসকেল মানে অন নিউটন পার মিটার স্কয়ার। লিখতে পারবো নিউটন পার মিটার স্কয়ার ইন্টু মিটার কিউব, মোল ইন্টু কেলভিন। তাহলে মিটার স্কয়ার আর মিটার কিউব করে গেলে নিউটন ইন্টু মিটার, মোল ইন্টু কেলভিন। আমরা জানি কাজ সমান কি? বল গুণন সরণ। বলের একক কি? নিউটন। সরণের একক কি? মিটার। তাই এটা মানে আমরা কি বলতে পারবো? জুল, মোল, কেলভিন। জুল পার মোল পার কেলভিন। তার মানে আর এর এসআই হচ্ছে জুল পার মোল পার কেলভিন। এই আর এর বিভিন্ন ধরনের মান আছে। 4টে এককে আর এর মান লাগে আমাদের। আর এর মান, এই আর এর মানগুলো আমি এখন তোমাদের প্রতিপাদন করে দেখাবো। আর এর মান তাহলে বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। মান নির্ণয় কি বললাম? বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। বিভিন্ন এককে আর এর মান নির্ণয়। তাহলে একক আছে 4টা। প্রথম যে একক, সবচেয়ে পপুলার একক, সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা, সেটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক। এটা কিন্তু অনেকে মনে করতেছে এটা আবার কি ধরনের একক? লিটার অ্যাটমসফিয়ার একক। আর মানে কি? পিবি। পি মানে কি? চাপ। চাপের একক হচ্ছে আমাদের এটিএম হয়। আয়তন, আয়তন একক লিটার হয়, এই জন্য লিটার অ্যাটমসফিয়ার একক। তাহলে আমরা জানি পিবি সমান এন আর টি। আর সমান আমরা লিখতে পারবো পিবি বাই এন টি। তাহলে আর মানে মোলার গ্যাস দ্রবক। কয় মোলের জন্য প্রযোজ্য? 1 মোল। টি মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। পি মানে 1 এটিএম। ভি মানে 22.4 লিটার। 1 মোল গ্যাসের আয়তন। এসটিপি তে 1 মোল সকল গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা যদি আমরা ইনপুট করি এখানে, তাহলে 22.4 ভির মান, পির মান কত? 1 273। এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেটরে ইনপুট করলে তোমরা পাবা 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। যেহেতু নিচে থাকে এন, এন মানে মোল, টি মানে কেলভিন, আর পিবি মানে লিটার এটিএম। তাহলে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখাই উচিত আমাদের এটা। কেন? বিভিন্ন ম্যাথের ক্ষেত্রে এটা আমাদের লাগবে, এই মানটা। এখন আমরা আর এর মান এসআই এককে নির্ণয় করব। আর এর মান এসআই এককে নির্ণয়। আর এর মান
এসআই এককে আমরা এখন নির্ণয় করব। আমরা জানি আর সমান পি বাই এন টি, তাহলে এন কত 1 মোল, টি মানে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, পি কত 1 এটিএম, 1 এটিএম মানে 101.325 প্যাসকেল বা 101.325 নিউটন পার মিটার স্কোয়ার। আমরা জানি 1 প্যাসকেল সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার, এত নিউটন পার মিটার স্কোয়ার লেখো। পি মানে আমরা জানি 22.4 লিটার, তা আমরা জানি 1 লিটার মানে 10⁻³ মিটার কিউব। তাহলে এই মানগুলো যদি এখানে ইনপুট করি তাহলে 22.4 10⁻³ এত মিটার কিউব, পির মান 101.325 নিউটন পার মিটার স্কোয়ার, 1 গুণন 273, ক্যালকুলেশন করলে তোমরা পাবা 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা আমাদের মনে রাখতে হবে, এই দুটো একক সবচেয়ে বেশি ব্যবহার হয়। এছাড়া আর এর আরো 2টা একক আছে, এই 2টা একক আমরা একটু শিখে ফেলবো। 3 নম্বর একক সেটা হচ্ছে সিজিএস এককে আর এর মান। সিজিএস একক মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এটা সবচেয়ে বেশি ভুল করে। আর এর মান এসআই বা লিটার এটিএম এককে সবাই পারে প্রায়, কিন্তু সিজিএস একক আমাদের ভুল হয়। চলো দেখে আমরা শিখে ফেলি। পিভি সমান এনআরটি, তাহলে আর সমান পিভি বাই এনটি। আমরা মোলার গ্যাস ধরবো, মানে 1 মোল গ্যাসের জন্য প্রযোজ্য। টি মানে 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। পি মানে কি মনে আছে আমরা পড়েছিলাম, পি মানে এইচ রো জি, এইচ রো জি। এইচ মানে উচ্চতা, রো মানে ঘনত্ব, জি মানে অভিকর্ষ ত্বরণ। তাহলে এইচ কি পারদের উচ্চতা, পারদ কতটুকু ওঠে 76 সেন্টিমিটার, বাকিটুকু বলে আমরা টুরিসিলের শূন্যস্থান, তোমাদের মনে আছে আশা করি। 76 সেন্টিমিটার, রো মানে পারদের ঘনত্ব 13.6, আর জি মানে কি অভিকর্ষ ত্বরণ 9.8 টন। এটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, তার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে না, হবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 100 দ্বারা গুণ করলে 9.8 ও 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সবগুলো গুণ করিও। আর ভির মান 22.4 লিটার। তাহলে আমাদের সিজিএস এ করতে হবে, তাহলে মিলিলিটার বা সিসি যেটাই করো। তাহলে 22.4 গুণন 10⁻³ 1 লিটার মানে 10⁻³ কিউবিক সেন্টিমিটার বা মিলিলিটার যেটাই বলো। তাহলে মানে 22,400 মিলিলিটার বা সিসি, এটা বললেই হবে। এখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো 22,400, আর পাবো এইচ রো জি 76 13.6 গুণন 981 ডিভাইডেড বাই 273। ক্যালকুলেশন করে তোমরা পাবা 8.314 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। তা তোমরা এখানে একটা মান পাইলা আর্ক, ইআরজি। আর্ক কি আমরা রাখবো 1 জুল সমান 10⁻7 আর্ক, 1 জুল সমান 10⁻7 আর্ক। 1 জুল সমান 10⁻7 আর্ক, এটা আমরা লিখেছি। তার মানে সিজিএস এককে কাজের একক হচ্ছে আর্ক, এসআই এককে কাজের একক হচ্ছে জুল। 1 জুল সমান 10⁻7 আর্ক, এই জন্য 10⁻7 দ্বারা গুণ করেছি আর্ক পার মোল পার কেলভিন। এখন আমরা আর এর মান 4 নম্বর যে একক সেটা ক্যালোরি এককে নির্ণয় করব। এখন আমরা শিখব ক্যালোরি এককে আর এর মান নির্ণয়। ক্যালোরি এককে আর এর মান নির্ণয়। ক্যালোরি এককে আর এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই পর্যন্ত লাগবে আমাদের এসআই এককে আর এর মান, এই জন্য আমি এটা মিশিয়ে নিয়ে লিখে রাখছি। এই পর্যন্ত আসার পর আমাদের যেটা কাজ, আমরা জানি 1 ক্যালোরি মানে 4.18 জুল। অনেকে কিন্তু তোমরা বলো 1 ক্যালোরি মানে 4.2 জুল। 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা ফিজিক্সে ইউজ করব। 1 ক্যালোরি মানে 4.2 জুল, এটা ইউজ করবো আমরা ফিজিক্সের ক্ষেত্রে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ইউজ করবো 1 ক্যালোরি মানে 4.2
জুল। এটা আমরা কেমিস্ট্রির জন্য ইউজ করব, এটা আমরা ইউজ করব কেমিস্ট্রির জন্য। তো 1 ক্যালোরি মানে 4.18 জুল। তা আমরা যদি বলি 1 জুল সমান কত, তাহলে 1/4.18 ক্যালোরি, তাহলে আছে 8.314 এত জুল। 8.314 ডিভাইডেড বাই 4.18, 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। তাহলে আমরা বিভিন্ন এককে আর এর মান পাইলাম। আর এর কটা মান পাইলাম? 4টে মান। একটা পাইলাম 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, এটা হচ্ছে লিটার এটিএম এককে। এই এককে পাইলাম আমরা 8.314 জুল পার মোল পার কেলভিন, এবং আমরা সিজিএস এককে পাইলাম 8.314 10⁷ আর্ক পার মোল পার কেলভিন, এবং আমরা ক্যালোরি এককে পাইলাম 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। আমরা বিভিন্ন এককে আর এর মান আমরা বের করলাম। এখন কি আর এর মান তোমাদের বের করতে কোনো সমস্যা হবে? আশা করি এখন থেকে তোমরা বিভিন্ন এককে আর এর মান নির্ণয় করতে পারবে। আর তোমরা এই মানগুলো মনে রেখো, কারণ এই মানগুলো আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের কাজে লাগে। এগুলো ছাড়া আমরা ম্যাথ করতে পারবো না, ম্যাথে এই ডাটাগুলো সাধারণত দেওয়া থাকে না। আশা করি বিভিন্ন এককে আর এর মান যখন নির্ণয় করতে বললে সেটাও আমরা পারবো। এখন আমরা গে-লুসাকের চাপের সূত্র শিখব। গে-লুসাকের চাপের সূত্র। গে-লুসাকের চাপের সূত্র আমরা জানি যে প্রত্যেকটা সূত্রে চলক হয় 2টা এবং প্রত্যেকটা সূত্রে ধ্রুবক হয় 2টা। গে-লুসাকের চাপের সূত্র কার মধ্যে সম্পর্ক? পি আর টির মধ্যে সম্পর্ক। কার মধ্যে সম্পর্ক? পি আর টি এর মধ্যে সম্পর্ক। তাহলে বাকি 2টা চলক স্থির থাকবে, সেটা কি? ভি আর এন স্থির। তাহলে পি সাথে টি সম্পর্ক কি বলতো? তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে চাপ কি হবে? অটোমেটিকলি বাড়বে। তাপমাত্রা কমলে চাপও কমবে। তাহলে পি সাথে টি সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক তুলে দিয়ে আমরা সবসময় ধ্রুবক এবং একটা কনস্ট্যান্ট নিই। পি সমান কি? কেটি। পি বাই টি সমান কি লিখতে পারবো? কে। তাহলে পি অন টি অন পি টু টি টু। এটাই হচ্ছে গে-লুসাকের চাপের সূত্রের সমীকরণ। তাহলে গে-লুসাকের চাপের সূত্রটা কি? তাহলে এক্ষেত্রে কি হবে? ভি এবং এন স্থির হবে। তাহলে আমরা যদি গে-লুসাকের চাপের সূত্র বলি তাহলে কি হবে? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ। স্থির আয়তনে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ গ্যাসটির ওপর আরোপিত পরম তাপমাত্রার সমানুপাতিক। এটি মানে এখানে হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। স্থির আয়তনে নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ গ্যাসটির উপর আরোপিত পরম তাপমাত্রা সমানুপাতিক। এটা হচ্ছে গে-লুসাকের সূত্র। ফরাসি বিজ্ঞানী গে-লুসাক 1802 সালে এই সূত্রটা দিয়েছে। তা অনেক সময় বলে যে গে-লুসাকের চাপের সূত্রের গ্রাফ কি হবে, গ্রাফের নাম কি? তাহলে এখানে কি পাচ্ছি? পি বনাম টি গ্রাফ। গ্রাফ অঙ্কনে বেশ কয়েকটা নিয়ম আছে, তোমরা জানো। যে চলক থাকবে সেই চলক রিলেটেড ইকুয়েশন আমাদের সিলেক্ট করতে হবে। তা পি সাথে টি সম্পর্ক কি? সমানুপাতিক। পি সমান কি? কেটি। তার মানে ওয়াই সমান কি? এম এক্স। মানে ওয়াই সমান এম এক্স মানে সরলরেখার সমীকরণ। কিরকম সরলরেখার সমীকরণ? মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এটা হবে। তাহলে এখানে আমরা ধরলাম হচ্ছে এটা টি, এটা হচ্ছে পি, স্বাধীন রাশি, তাপমাত্রা নিচে দিলাম। অধীন চলক এখানে থাকে বা বনামের আকারটা ওয়াই এক্সিস হয়। তাহলে এখানে যদি আমরা অনেকগুলো বিন্দু কল্পনা করি, প্রত্যেকটা বিন্দুতে ভির মান কি? ভির মান স্থির।
কারণ গিয়েলুসেকের চাপের সূত্রে আয়তন স্থির থাকে, স্থির আয়তন যেহেতু, এই জন্য এই গ্রাফকে বলা হয় আইসোকোর রেখা। আইসোকোর, আইসোকোর ইংলিশে থাকলে অনেকে কিন্তু চোর মনে করে, CHORE, এটা হচ্ছে কোর, আইসোকোর গ্রাফ। তাহলে আইসোকোর গ্রাফ কার ক্ষেত্রে হয়? গিয়েলুসেকের চাপের সূত্রের ক্ষেত্রে, কারণ এখানে আয়তন কি থাকে? স্থির থাকে। তাহলে স্থির আয়তনে চাপ বনাম পরম তাপমাত্রার গ্রাফকে বলি আমরা আইসোকোর গ্রাফ। তাহলে আমরা তিনটা গ্রাফ পাইলাম, যে তিনটা গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। বয়েলের সূত্রে যে আমরা গ্রাফ, বয়েলের সূত্র থেকে আমরা যে গ্রাফ পাইছিলাম সেটাকে বলি আমরা আইসোথার্ম গ্রাফ। কেন আইসোথার্ম? কারণ এখানে টি থাকে হচ্ছে স্থির। চার্লসের সূত্রের ক্ষেত্রে আমরা গ্রাফ পাইছিলাম চার্লস স চাপ, এই জন্য বলা হয় আইসোবার রেখা বা আইসোপ্রেস বা সমচাপ রেখা। আর গিয়েলুসেকের চাপের ক্ষেত্রে যে গ্রাফ তাকে আমরা বলি আইসোকোর রেখা বা সম আয়তনীয় রেখা, সম আয়তনীয় রেখা। আশা করি গিয়েলুসেকের চাপের সূত্র থেকে যদি আমাদের কোশ্চেন আসে যে গিয়েলুসেকের চাপের সূত্র কি, আশা করি গিয়েলুসেকের চাপের সূত্র আমরা বুঝতে পারছি। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র শিখব। ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, পার্শিয়াল প্রেসার অফ ডাল্টনস ল। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র বোঝার আগে আমাদের প্রথমে বোঝা দরকার আংশিক চাপ কি। আংশিক চাপ এটা যে কোনো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে আমি ধরলাম তিনটা গ্যাস আছে, নাইট্রোজেন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এবং এই তিনটা গ্যাস মিলে এই পাত্রে মোট চাপ দেয় 200 ATM। কত ATM দেয়? 200 ATM। এটা হচ্ছে মোট চাপ। তারপরে এই মোট চাপটা কয়জন মিলে দিয়েছে? 3 জন। আমি ধরলাম নাইট্রোজেন গ্যাস চাপ দিয়েছে 50 ATM, এটা দিয়েছে 50 ATM, এবং কার্বন ডাই অক্সাইড চাপ দিয়েছে 100 ATM। এবং এই গ্যাসগুলো হচ্ছে আদর্শ গ্যাস, এদের উপর টি হচ্ছে স্থির। তাহলে বুঝতে পারতেছো এই গ্যাসগুলো হচ্ছে সম্পূর্ণ অমিশ্রণীয় গ্যাস, পরস্পর সাথে দ্বারা বিক্রিয়া করে না, কারণ আদর্শ গ্যাস চিন্তা করেছি। তার মানে সবগুলো গ্যাস যদি যোগ করি তাহলে কার সমান হবে বলতো? মোট চাপের সমান হবে না। তার মানে আমি যদি PN2 PO2 PCO2 করি, আমরা কি পাবো? মোট চাপের সমান পাবো না। PN2 ছিল 50, অক্সিজেন ছিল 50 ATM, এটা ছিল 100 ATM, আর পি ছিল 200। সবগুলো যোগ করলেও কিন্তু কি হচ্ছে? 200 হচ্ছে। তার মানে আমরা বুঝতেছি আংশিক চাপগুলোর সমষ্টি মোট চাপের সমান হচ্ছে। আংশিক চাপগুলোর সমষ্টি কার সমান হচ্ছে? মোট চাপের সমান হচ্ছে, যখন টেম্পারেচার কি স্থির এবং এই গ্যাসগুলো কি বিক্রিয়া করে না, অর্থাৎ আদর্শ গ্যাস। ডাল্টনের আংশিক চাপ সূত্র আমরা যে বলি, স্থির তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে, কোনো গ্যাস মিশ্রণে আংশিক চাপগুলোর সমষ্টি, স্থির তাপমাত্রা পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে আংশিক চাপগুলোর সমষ্টি তাদের মোট চাপের সমান। এটাকে বলা হয় ডাল্টনের আংশিক চাপ সূত্র, অর্থাৎ আংশিক চাপগুলোর যে তাদের সমষ্টি মোট চাপের সমান। তাহলে আংশিক চাপ কি? আংশিক চাপ কি? এবার তিনটা গ্যাস ছিল, তারা টোটাল চাপ দিয়েছে 200 ATM। তাহলে এই যে টেম্পারেচার স্থির থেকে এটা ধরলাম আমি হচ্ছে 5 লিটার আয়তনের একটা সিলিন্ডার। তাহলে 5 লিটার আয়তনের সিলিন্ডারে যখন নাইট্রোজেন থাকে তখন চাপ দেয় 50 ATM। এখন এই দুটা গ্যাসকে যদি আমি বের করে দিই, এখন নাইট্রোজেন গ্যাস যদি একা থাকে এই সিলিন্ডারে, তবু এসে কত চাপ দেবে? 50 ATM দেবে। আর নাইট্রোজেন গ্যাস না রেখে যদি আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাস রাখতাম, তাহলে একটু আগে কিন্তু তিনজনের মধ্যে থাকলে কার্বন ডাইঅক্সাইড চাপ দিয়েছিল 100 ATM,
এই 5 লিটারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস একা রাখলেও সে চাপ দেয় 100 ATM। তার মানে আংশিক চাপ কি? কোনো গ্যাস মিশ্রণে কোনো একটি গ্যাস একাকী থাকলে যে চাপ দেয় তাকে আংশিক চাপ বলে। তাহলে আংশিক চাপ কাকে বলে? কোনো গ্যাস মিশ্রণে কোনো একটি গ্যাস একাকী থাকলে যে চাপ দেয় তাকে বলা হয় আংশিক চাপ। তার মানে এগুলো হচ্ছে আদর্শ গ্যাস। একাধিক গ্যাসের মধ্যে থাকলেও কোন একটা গ্যাস একাধিক চাপ দেয়। ওই সিলিন্ডারে যে যদি একটা গ্যাসও থাকতো, ওই গ্যাসটাই থাকতো, তাও সেই চাপ দেয়, সেই চাপকে বলে আমরা আংশিক চাপ। আংশিক চাপগুলোর সমষ্টি মোট চাপের সমান, এটা বলে ডাল্টনের আংশিক চাপ সূত্র। এই আংশিক চাপ কিন্তু 3টা পদ্ধতিতে নির্ণয় করা যায়। একটা হচ্ছে আদর্শ গ্যাস সূত্রের সাহায্যে, একটা হচ্ছে মোল ভগ্নাংশের সাহায্যে, একটা হচ্ছে বয়েলের সূত্রের সাহায্যে। মোল ভগ্নাংশ কি? মোল ভগ্নাংশ মোল ফ্র্যাকশন x দ্বারা ডিনোট করা হয় মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কতটা প্রযোজ্য? হচ্ছে মিশ্রণের জন্য প্রযোজ্য। কার জন্য প্রযোজ্য? মিশ্রণের জন্য প্রযোজ্য। মিশ্রণের জন্য মনে করো এটা যে কোনো একটা সিলিন্ডার, এখানে 3টা গ্যাস আছে, এ গ্যাস, বি গ্যাস এবং সি গ্যাস। এ গ্যাস আছে Na মোল, বি গ্যাস আছে Nb মোল, সি গ্যাস আছে Nc মোল। এটা ভি লিটার আয়তনের সিলিন্ডার, টেম্পারেচার ধরলাম স্থির। ওকে, তাহলে গ্যাস আছে কয়টা? 3টা, এ গ্যাস, বি গ্যাস, সি গ্যাস। এ গ্যাসের পরিমাণ কি? Na মোল, বি গ্যাস Nb মোল, সি হচ্ছে Nc মোল। মিশ্রণ হতে গেলে মিনিমাম 2টা হতে হবে, অর্থাৎ একের অধিক থাকতে হবে গ্যাস, তাহলে তো মিক্সার হবে। মোল ভগ্নাংশ কার জন্য প্রযোজ্য? মিশ্রণের জন্য। তা আমি যে বলি এ এর মোল ভগ্নাংশ, এ এর মোল ভগ্নাংশ, তা আমি লিখতে পারবো এক্স অফ এ। এই কথা যা, এই পুরোটা মিনিং তাই। এক্স অফ এ মানে বুঝে এর মোল ভগ্নাংশ, এর মোল ভগ্নাংশ মানে এক্স অফ এ। মনে রাখবো মোল ভগ্নাংশ এক্স্যাক্টলি পার্সেন্টেজ, শতকরার মতো, অনেক পার্সেন্টেজের মতো। এক্স অফ এ কি? যে কোনো কিছু মোল ভগ্নাংশ মানে নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোল সংখ্যা। নিজের মোল সংখ্যা কত? Na। মোট মোল সংখ্যা কত? Na, Nb, Nc। এটা অনেকটা পার্সেন্টেজের মতো না? নিজে কতটুকু দিচ্ছ আর টোটাল, এটাই তো পার্সেন্টেজ। তাহলে বি এর মোল ভগ্নাংশ যদি আমি বলি, তাহলে এক্স অফ বি, তাহলে নিজের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, তার অনুপাতকে বলি আমরা মোল ভগ্নাংশ। তাহলে সি এর মোল ভগ্নাংশ এক্স অফ সি, নিজের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা, তার অনুপাতকে বলি আমরা মোল ভগ্নাংশ। তাহলে আমরা যদি এই 3টা যোগ করি, এক্স এ, এক্স বি, এক্স সি, তাহলে আমরা কি পাবো? Na, Nb, Nc, Nb, Na, Nb, Nc, Nc, Na, Nb, Nc। লসাগু করলে কি হয়? Na, Nb, Nc। তাহলে এখানে পাবো আমরা Na, Nb, Nc। দেখো কত আসবে? আমরা পাচ্ছি কিন্তু 1। তাহলে মোল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা দেখতেছি যতগুলো উপাদান থাক তাদের সবগুলো উপাদানের যোগফলের মান কত হবে? 1। তাহলে কোন একটা মিশ্রণে যতগুলো উপাদান থাক না কেন তাদের সবগুলো উপাদানের যোগফলের মান কত হবে? 1 হবে। কিন্তু কোন একটি উপাদানের যদি মোল ভগ্নাংশ আমরা চিন্তা করি, কোন একটা উপাদানের মোল ভগ্নাংশের মান 0 বা 1 হতে পারবে না। কোন একটা উপাদানের মোল ভগ্নাংশের মান 0 মানে ওই নামে কোনো উপাদান নেই, আর 1 মানে সেটা মিশ্রণ হচ্ছে না, একটার তো আর মিশ্রণ হয় না। তাহলে বুঝতেছ কোন একটা উপাদানের মোল ভগ্নাংশের মান অবশ্যই 0 বড় হবে, এক্স এর মান 0 বড় হবে এবং 1 এর ছোট হবে। কোন একটা উপাদানের মোল ভগ্নাংশের মান 0 বড়, 1 এর ছোট হবে। তাহলে মোল ভগ্নাংশ কাকে বলে যদি আমরা বলি, তাহলে কোন একটি মিশ্রণে কোন একটি উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় ওই মিশ্রণের ওই উপাদানের মোল ভগ্নাংশ। কি বললাম? মোল ভগ্নাংশ কি? কোন একটি মিশ্রণে কোন একটি উপাদানের মোল সংখ্যা এবং মোট মোল সংখ্যার যে অনুপাত, তাকে আমরা বলি ওই মিশ্রণের ক্ষেত্রে ওই উপাদানের মোল ভগ্নাংশ। তো মোল ভগ্নাংশ মানে কোন একটা উপাদানের নিজের যে কন্ট্রিবিউশন এবং মোট যে কন্ট্রিবিউশনের যে অনুপাত, তাকেই বলা হয় ওই মিশ্রণের ক্ষেত্রে ওই উপাদানের মোল ভগ্নাংশ। আশা করি মোল ভগ্নাংশ তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখবো, জানবো গ্রাহামের
ব্যাপন সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র। তার মানে টমাস গ্রাহাম ব্যাপন নিয়ে যে সূত্র দেন তাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। ব্যাপন সূত্রটা কি? স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার অণুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কি বললাম? স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার তার অণুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই সূত্রটা দিয়েছেন 1829 সালে গ্রাম, টমাস গ্রাম। তাহলে এই কথার মানেটা কি? তাহলে ব্যাপনের হার সাথে ঘনত্বের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। একটা মোটা ব্যক্তি এবং একটা শুকনা ব্যক্তি, যে কোন ব্যক্তি, দুজনকে যদি দৌড়াতে দেওয়া হয়, কে বেশি দৌড়াবে আগে বলো তো? অবশ্যই যে পাতলা ব্যক্তি। কোনো ঘনত্ব কি? ভর বাই আয়তন, তাই তো। ব্যাপনের হার মানে কি? V/T। অর্থাৎ কোন একটা সিলিন্ডার থেকে যদি আমরা গ্যাস বের করতে দিই, তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট আয়তনকে অতিক্রম করবে, সেটা হচ্ছে ব্যাপনের হার। তার মানে মানুষের যদি ঘনত্ব বেশি থাকে, মানুষ যদি বেশি থাকে, তাহলে হাঁটার আমাদের কি হবে? কম হবে। যত ফাঁকা রাস্তা থাকবে তত বেশি তুমি যেতে পারবা। তার মানে ঘনত্বের সাথে আমরা বুঝতেছি যে ব্যাপনের হারের সম্পর্ক কি হওয়া উচিত? অবশ্যই ব্যস্তানুপাতিক হওয়া উচিত। এক্সপেরিমেন্টালি বর্গমূলের ব্যস্তানুপাতিক আর সমানুপাতিক 1/√d। আমি যদি একাধিক চিন্তা করি তাহলে R1 D1 আর R2 1/√d2। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর। তার সমীকরণে 1/2 যদি আমরা লিখি, কি পাবো? R1 R2 √d2/d1। এখান থেকে আমরা ভরের সাথে যদি চিন্তা করি, ভর বাড়লেই তো ঘনত্ব বাড়বে। আমরা লিখতে পারবো M2/m1। আরো বলতে পারি T2/T1/V1/V2। এটা হচ্ছে গ্রামের ব্যাপন সূত্রে একবারে সমীকরণ লিখে দিলাম। R1/R2 √d2/d1 √m2/m1 T2/T1 V1/V2। এই সমীকরণটা তখনই আমরা বসাতে পারবো যখন একই আয়তনে ব্যাপন হয়। একই আয়তনে ব্যাপন অর্থাৎ যখন কোন একটা ম্যাথের ক্ষেত্রে বলবে যে একই সিলিন্ডার থেকে দুটো গ্যাস বের হচ্ছে, একই আয়তনে ব্যাপন হচ্ছে একই সিলিন্ডার থেকে। এই সূত্রটা আমরা তখনই বসাতে পারবো যখন একই সময় ধরে ব্যাপন হয়। একই সময় ধরে ব্যাপন, দুটো সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছে, 2 10 সেকেন্ড ধরে বের করতেছে, তখন এই সূত্রটা বসে। তার মানে HCl ও অ্যামোনিয়ার ক্ষেত্রে মধ্য কোনটির ব্যাপনের হার বেশি? যদি বলি কোনটির ব্যাপনের হার বেশি, তা দেখতেছে অ্যামোনিয়া আণবিক ভর কত? 17, এবং HCl আণবিক ভর কত? 35.5 ক্লোরিনের আর হাইড্রোজেন 1, তাহলে 36.5। আণবিক ভর কার বেশি? HCl বেশি। কারণ ভারী হলে কি সে কি বেশি দৌড়াতে পারবে না? ঘনত্ব এবং ভরের সাথে ব্যাপনের হারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তার মানে বুঝতেছে কার ব্যাপনের হার বেশি হবে? অ্যামোনিয়ার ব্যাপনের হার বেশি হবে HCl এর তুলনায়, কারণ HCl হচ্ছে আণবিক ভর বেশি আর অ্যামোনিয়ার হচ্ছে ভর কম। এই যে গ্রামের ব্যাপন সূত্রটা কি এখন বুঝতে পারছো না? তা আশা করি আমাদের গ্যাসের যে বিভিন্ন ধরনের সূত্র ছিল, প্রত্যেকটা সূত্র আমি তোমাদের বেসিক টু অ্যাডভান্স বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।